হ্যালো এভরিওয়ান, আমরা এখন অ্যামিন নিয়ে আলোচনা করব। তবে অ্যামিন কি? অ্যামিন হচ্ছে আমাদের RnH2 এবং দেখো এখানে এই NH2 নাইট্রোজেনের উপরে একটা কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে। তো মুক্তজোড় ইলেকট্রন থাকলে ভাই সাধারণত কি করতে চায়? দান করতে চায়। যারা মুক্তজোড় ইলেকট্রন দান করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে ক্ষার। আর যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলি ভাই? তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। এই কথাটা কে বলছে ভাই? এই কথাটা হচ্ছে আমাদের লুইস বলছে। আমরা যখন চতুর্থ অধ্যায়ে অম্লক্ষার সাম্যাবস্থার মধ্যে অ্যাসিড ক্ষার মতবাদ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমাদের তিনটা মতবাদ ছিল, তোমরা সবাই জানো। একটা ছিল আমাদের অ্যারেনিয়াসের মতবাদ, একটা ছিল আমাদের ব্রনস্টেড লাউরি মতবাদ, আর আরেকটা কী ছিল ভাই? আরেকটা ছিল আমাদের লুইসের মতবাদ। সেই লুইসের মতবাদে অনুসারে যে কি বলছিল, সেখানে বলছিল হচ্ছে যে কেউ যদি ইলেকট্রন দান করে তাহলে সেটা হবে ক্ষার, কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে সেটা হবে আমাদের অ্যাসিড। তো দেখো যেহেতু এই NH2 এর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, আর মুক্তজোড় ইলেকট্রন যেহেতু দান করতে চায়, সেটা যেহেতু দান করবে সেটা হবে আমাদের কি বলতো? ক্ষার। এই জন্য অ্যামিন আমাদের কি ধর্মী ভাইয়া? অ্যামিন হচ্ছে আমাদের ক্ষারধর্মী। তো এখন এই অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রমটা কি ভাইয়া? অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রমটা হচ্ছে ভাইয়া 213। এটা একটু খুব ভালো করে মনে রাখবা, 213। এটা আমাদের বিভিন্ন ভার্সিটির MCQতে অনেক বেশি পরিমাণে আসে এবং এইটা খুব মনে রাখা খুবই সহজ। জাস্ট মনে রাখবা অ্যামিনের ক্ষারধর্মিতা হচ্ছে 213। দেখো এতদিন পর্যন্ত তুমি যত ক্ষারধর্মিতা পড়ছো বা যত অম্লধর্মিতা পড়ছো বা যত ধরনের সক্রিয়তা পড়ছো, সেই সক্রিয়তাটা কীরকম ছিল? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, অথবা কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। বাট এই অ্যামিনের ক্ষেত্রে ভাইয়া, অ্যামিনের ক্ষেত্রে সেটা কত বলতো? সেটা হচ্ছে আমাদের 213, অর্থাৎ 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 3 ডিগ্রি। ওকে, তো আমরা যদি এরপরে আমাদের অন্যান্য যেই অ্যামিনের যে অন্যান্য জাতকগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখো 2 ডিগ্রি ক্ষারধর্মিতা সব থেকে বেশি হবে, তারপরে 1 ডিগ্রি, তারপরে কি 3 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের অ্যামোনিয়া, তারপরে হচ্ছে আমাদের এই অ্যানিলিন। ওকে, সো তার মানে দেখো এটা হচ্ছে আমাদের অ্যামিনের প্রপার সক্রিয়তার ক্রম। তো এই সক্রিয়তার ক্রম থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। এখন অ্যামিনের অ্যাকচুয়ালি সক্রিয়তার ক্রমটা দেখো, ক্ষারধর্মিতার ক্রমটা কি হওয়া উচিত একটু বুঝো। ক্ষারধর্মিতার ক্রমটা হওয়া উচিত ছিল অ্যামিনের 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কেন? দেখো অ্যামিনের ডিগ্রি কিভাবে নির্ধারণ করা হয় বলো তো? অ্যামিনের ডিগ্রি নির্ধারণ করা হয় অ্যামিনের নাইট্রোজেনের সাথে কয়টা আর আছে তার ভিত্তিতে, রাইট? এটা কিন্তু আমি তোমাদেরকে একদম যখন ক্লাস জৈব যৌগের বেসিক পড়াই তখন থেকে কিন্তু আমি তোমাদেরকে এটা শিখে আসছি, বলে আসতেছি। ওকে, অ্যামিনের ডিগ্রি নির্ধারণ করা হয় নাইট্রোজেনের সাথে কয়টা আর আছে তার ভিত্তিতে। যেহেতু নাইট্রোজেনের সাথে 3টা আর আছে, সো এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। যদি এটা হচ্ছে 2 ডিগ্রি, 2 ডিগ্রি হলে কী হবে বলো তো? নাইট্রোজেনের সাথে আমাদের কয়টা আর থাকবে? 2টা আর থাকবে। কয়টা এস থাকবে? একটা এস থাকবে। আর 1 ডিগ্রি মানে কি বলতো? আমাদের নাইট্রোজেনের সাথে একটা আর থাকবে এবং হচ্ছে আমাদের নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন, আর এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যামিন। এখন দেখো অ্যামিন কি করবে ভাই? অ্যামিন হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দিতে চায়। তো সে মুক্তজোড় ইলেকট্রন দিতে চায়, একটু বুঝো, মুক্তজোড় ইলেকট্রন দিবে, সেই ইলেকট্রন দিতে চায়। এখন দেখো তো, খেয়াল করো তো, এখানে আমাদের কয়টা অ্যালকাইল মূলক আছে? 3টা অ্যালকাইল মূলক। এবং তোমরা সবাই জানো অ্যালকাইল মূলক কি? আমাদের ইলেকট্রন কি গ্রুপ? ইলেকট্রন দাতা গ্রুপ। তো দাতা গ্রুপ মানে কি? এই ইলেকট্রন দিচ্ছে, এও একে ইলেকট্রন দিচ্ছে, এও একে ইলেকট্রন দিচ্ছে, 3 দিক থেকে ইলেকট্রন দিচ্ছে। তাহলে বলো তো এখানে এই নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রনের পরিমাণ কি বেশি না কম? ইলেকট্রনের পরিমাণ কিন্তু বেশি। তাহলে সে দেখো তো এখানে যেহেতু ইলেকট্রনের ডেনসিটি বেশি, তাহলে সে কি তার মুক্তজোড় ইলেকট্রন দিবে নাকি দিবে না? অবশ্যই, যেহেতু তার কাছে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, সে অবশ্যই চাবে যে এখান থেকে কেউ একজন ইলেকট্রন নেক। তো দেখো তার কাছে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন দেওয়াটা কোনো কঠিন ব্যাপার না, সে কিন্তু খুব সহজেই মুক্তজোড় ইলেকট্রন দিতে পারে। ঠিক সিমিলারলি দেখো এখানে কয়টা আছে? 2টা আছে। তার মানে কি আমাদের 2 দিক থেকে ইলেকট্রন দিচ্ছে। তার মানে দেখো আগে 3 দিক থেকে ইলেকট্রন আসছে, এখানে 2 দিক থেকে আসছে। তার মানে কিন্তু এই জায়গায়ও আমাদের ইলেকট্রন আছে এবং সেই ইলেকট্রন কিন্তু এও দিতে চায়। এবং দেখো খেয়াল করো এ কিন্তু অনেক বেশি পরিমাণে যেহেতু ইলেকট্রন আছে, সো এখান থেকে মুক্তজোড় ইলেকট্রন দেওয়াটা কম্পারেটিভলি এখান থেকে ইজি। তার মানে দেখো আমাদের যে 2 ডিগ্রি আছে, এই 2 ডিগ্রি অপেক্ষা 3 ডিগ্রি থেকে মুক্তজোড় ইলেকট্রন দেওয়াটা কি বেশি ইজি, এখান থেকে দেওয়াটা ইজি, এখানে দেওয়াটা কি কম, কারণ এখানে ইলেকট্রনের ডেনসিটি কি বেশি। আচ্ছা ফাইন, এবার দেখো তো, খেয়াল করো তো ভাই 1 ডিগ্রি ক্ষেত্রে আমাদের কয়টা অ্যালকাইল মূলক আছে? একটা। তাহলে কয় দিক থেকে ইলেকট্রন দিচ্ছে? 1 দিক থেকে। তাহলে দেখো এর কাছে কিন্তু কম্পারেটিভলি ইলেকট্রনের পরিমাণ কিন্তু কম, তাহলে এ কিন্তু তার মুক্তজোড় ইলেকট্রন খুব স্বাভাবিকভাবেই দিতে চাবে না। এই 3 জনের মধ্যে তুমি যদি চিন্তা করো, দেখো এই 3 জনের মধ্যে চিন্তা করলে যে ভাই আমাদের 3 ডিগ্রিতে ইলেকট্রনের ডেনসিটি সব থেকে বেশি, সো এখান থেকে মুক্তজোড় যাওয়াটা সহজ। 2 ডিগ্রিতে ইলেকট্রনের ডেনসিটি এটার থেকে একটু কম,
তো এখান থেকে ইলেকট্রন যাওয়াটা একটু হার্ড। এখান থেকে দেখো মাত্র ইলেকট্রনের পরিমাণ খুবই কম, ইলেকট্রন ডেনসিটি খুবই কম, সো এখান থেকে মুক্ত জোরে নিয়ে যাওয়া কিন্তু বেশ কঠিন ব্যাপার। ওকে, তাহলে দেখো তো আমাদের সক্রিয়তাটা দেখো তো, কে সব থেকে আগে ইলেকট্রন দিতে পারবে, যে সব থেকে আগে ইলেকট্রন দিতে পারবে সেই কি বলতো বেশি ক্ষারধর্মী, রাইট? তার মানে আমাদের এখানে সব থেকে বেশি কে হবে বলতো 3 ডিগ্রি, তারপরে কে 2 ডিগ্রি, তারপরে কি 1 ডিগ্রি। তো বেসিক্যালি এটাই হওয়ার কথা ছিল, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হওয়ার কথা ছিল। এখন দেখো খেয়াল করো যে ব্যাপারটা বুঝো, এই 3 ডিগ্রিতে কিন্তু আমার 3টা অ্যালকাইল মূলক আছে। তো অ্যালকাইল মূলকগুলো কিন্তু আমাদের আকার বড়, তোমরা জানো হাইড্রোজেনের তুলনায় অ্যালকাইল মূলকের আকার বড়। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের স্টেরিক বাধা অনেক বেশি। দেখো এই ইলেকট্রন দিতে চায়, এর কাছ থেকে ইলেকট্রন নেওয়াও সহজ, বাট এর 3 দিকে 3টা অ্যালকাইল মূলক থাকার কারণে কেউ যে এসে ইলেকট্রন নিবে, সেই ইলেকট্রন দিতে চায়, বাট সেই ইলেকট্রন তো কারো না কারো নিতে হবে নাকি? তো কে নিবে ইলেকট্রন? এই নিতে গেলে এইখানে প্রচুর স্টেরিক বাধার সম্মুখীন হয়। অর্থাৎ এই ইলেকট্রন দিতে চায়, বাট এ কিন্তু এখান থেকে নিতে পারতেছে না। কেন? কেউ এসে এর কাছ থেকে নিতে পারতেছে না। তো মনে করো একজনের অনেক টাকা আছে এবং সে টাকা দিতে চায়, তার ইচ্ছাও আছে সে দান করবে, ঠিক আছে, কিন্তু সে এমন একটা প্রাসাদের মধ্যে থাকে যে প্রাসাদের চারপাশ দিয়ে বিশাল উঁচু দেওয়াল দেওয়া আছে। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো তো, একটা মানুষ তার কাছ থেকে টাকা নিবে, তো টাকা নিতে গেলে দেখো সে দিতে চায়, তার মন আছে, সে টাকা দিতে চায়, তার অনেক টাকা, সে টাকা দিতেও চায়, বাট কে নিবে কীভাবে? তার হচ্ছে এমন জায়গায় আছে তার চারপাশ দিয়ে ঘেরাও করা, তাহলে ভাই কেউ একজন আইসা যে নিবে সে তো নিতে পারবে না। ওকে, বুঝতে পারছো কি না? এই কারণে দেখো এই যে 3 ডিগ্রির স্টেরিক বাধা বেশি হওয়ার কারণে এই 3 ডিগ্রি হওয়ার কথা ছিল সব থেকে বেশি, হয়ে যায় 3 ডিগ্রি সব থেকে কম। সো দ্যাটস ওয়াই আমার হয় কি সক্রিয়তাটা 213, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। ওকে, তাহলে এই কারণে হচ্ছে এখানে ব্যতিক্রম হয়। আর এই ব্যতিক্রমটা কেন হয় বলো তো ভাইয়া, কেন হয়েছে এই ব্যতিক্রমটা? হচ্ছে স্টেরিক বাধার কারণে, স্টেরিক বাধার জন্য ব্যতিক্রমটা হয়েছে আমাদের, ঠিক আছে? সো আই গেস এই অ্যামিনের ক্ষারধর্মিতা কেন 213 এখন তোমরা সেটা খুব ইজিলি বুঝতে পেরেছো। ওকে, নাইস। তো আমরা অ্যামিনের ক্ষারধর্মিতা দেখলাম, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যামিনের প্রস্তুতি। তো ভাই অ্যামিন কীভাবে প্রস্তুত করা যায়? দেখো এই প্রস্তুতি তোমরা এগুলো অনেক আগেই পড়ে ফেলছো, তো ব্যাপারটা আমরা জাস্ট একটু তোমাদেরকে রিভিউ করে দিই যে আমাদের দেখো এই যে আর এক্স থেকে কীভাবে অ্যামিন বানানো যায়। তো ভাই দেখো আর এক্স থেকে তুমি কেমনে অ্যামিন বানাবা? আর এক্সের সাথে কার বিক্রিয়া দিবা বলো তো ভাইয়া? এই যে অ্যামোনিয়ার বিক্রিয়া দিবা, রাইট? তো আর এক্সের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দাও তাহলে কী হবে? আর প্লাস এক্স মাইনাস। আর তোমরা জানো সবাই অ্যামোনিয়াকে আমরা কীভাবে লিখি বলো তো? NH2 আর কি এইচ। তাহলে এখন খেয়াল করো এখানে এইচ কি প্লাস, NH2 কি মাইনাস, তাহলে খুব সিম্পল, আর প্লাস NH2 মাইনাস এইচ প্লাস এক্স মাইনাস ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আর NH2 আর আমরা পাবো হচ্ছে HX, রাইট? এখন দেখো তো, খেয়াল করো তো, এই জায়গায় আরের পরিবর্তে বাক্স বসানো যায় না কি যায় না? অবশ্যই যায়। তাহলে বাক্স Cl এর সাথে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে দিই NH2, তারপরে কি H, এবং তোমরা জানো বলো তো কী পাবো আমরা এখান থেকে? আমরা পাবো হচ্ছে বাক্স NH2 আর পাবো কি বলো তো এখান থেকে HCl, রাইট? আই গেস তোমরা সবাই পারবা, কোনো সমস্যা নাই। এটা মাইনাস, এটা প্লাস, এখানে H প্লাস NH2 মাইনাস, সো জাস্ট ইন্টারচেঞ্জ করে দাও। এখন বলো তো এই বন্ডটা আমরা ভাঙতেছি না, রাইট? এই বন্ড ভাঙতেছে, তাহলে এটা স্ট্রং বন্ড ভাঙতেছ, আর স্ট্রং বন্ড ভাঙতে গেলে আমাদের কী দেওয়া লাগে? তাপচাপ। এবং এই জায়গাতে আমরা কি দেই? এই যে কিউপ্রাস অক্সাইড দেই, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, এই বিক্রিয়াটাও তোমরা আগেই দেখে আসছো। তো আমি দেখো আমি কিন্তু এই বিক্রিয়া থেকে অ্যালফিটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন দুইটাই প্রস্তুত করতে পারতেছি। আচ্ছা ফাইন, এরপর আসো আমাদের অ্যালকোহল থেকে। এখন আমি অ্যালকোহল থেকে কিভাবে বানাবো? দেখো অ্যালকোহল মানে কি বলো তো? ROH। এখন এই অ্যালকোহলের সাথে তুমি যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দাও তাহলে কী হবে? খেয়াল করো তো, দেখো আবারও সিম্পল আগের মতো, দেখো অ্যালকোহলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। তোমরা জানো অ্যালকোহলকে আমি যদি এইখানে ভাঙতে চাই তাহলে দেখো এইখানে যে NH2 আছে, NH2কে কীভাবে ভাঙবা বলো তো? NH2H, রাইট? এটা প্লাস, এটা কি মাইনাস। হ্যাঁ, এখন দেখো এখানকার H প্লাস আছে, তাহলে এটা কীভাবে ভাঙবে? ROH মাইনাস আর প্লাস। তাহলে দেখো এই আর প্লাস আর এই NH2 মাইনাস মিলে তৈরি করবো হচ্ছে RNH2, আর এখানে আমরা পাবো হচ্ছে H2O। ঠিক সিমিলারলি আর এর পরিবর্তে আমি চাইলে বাক্স বসাইতে পারি, তাহলে আমি এখানে বসাই দিই ফেনল, এবং এই জায়গায় আমি দেই হচ্ছে NH2H, অর্থাৎ অ্যামোনিয়ার বিক্রিয়া দিই। বলো তো অ্যামোনিয়ার বিক্রিয়া দিলে আমরা কী পাবো? এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে মিলাই দাও, মিলাই দিলে আমরা পেয়ে যাব হচ্ছে বাক্স NH2 আর পাবা কি? পানি।
একদম সিম্পল জিনিস। অ্যান্ড বলো তো আবারও কি, দেখো তো ছিল বাক্সর সাথে ওর বন্ধন, হয়েছে এনের বন্ধন, তার মানে কি এই বন্ধনটা আমরা ভাঙছি, তো এই বন্ধনটা ভাঙতে গেলে আমাদের চাপ দেওয়া লাগে। তো এই জায়গাতে আমরা কি দিই ভাইয়া, দেখো এখানে আমরা জিঙ্ক ক্লোরাইড নিরোধক হিসেবে ব্যবহার করে এখানে হিট দিই, তাপ দিলে আমাদের কি হয়, আমাদের এই বিক্রিয়াটা সংঘটিত হয়। তার মানে দেখো আমি কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যামিন পেতে পারি, আবার কীভাবে আমি অ্যালকোহল থেকে অ্যামিন পেতে পারি সেটাও আমরা দেখে ফেললাম। তো আমরা এবার হচ্ছে আমাদের এর পরের প্রস্তুতিতে যাব, সেটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া দিয়ে। এখন এই যে বিজারণ বিক্রিয়া, দেখো দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের বিজারণ বিক্রিয়া দিয়ে আমরা হচ্ছে তোমার অ্যামিন বানাবো। তো কার বিজারণ, দেখো সায়ানাইড, তারপরে কি আইসোসায়ানাইড, এরপরটা এটার নাম কি জানো, এই যে ডাবল বন্ড কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইমিন, রাইট। ইমিন আবার দুই প্রকার, একটা নাম হচ্ছে অ্যালডিমিন আর একটা নাম হচ্ছে কিটিমিন। তারপরে দেখো সায়ানাইড, আইসোসায়ানাইড ও ইমিনের বিজারণ। তো তুমি যদি এই ইমিনের বিজারণ করো, এদের বিজারণ করো, তাহলে কি হবে, দেখো কীভাবে বিজারণ করে এদেরকে। এই যে সায়ানাইড আছে, ধরো RCN আছে, তো এই যে RCN আছে এদেরকে আমরা কী দিয়ে বিজারণ করি, এই যতগুলো সায়ানাইড আইসোসায়ানাইড বা হচ্ছে আমাদের যে ইমিন আছে এগুলোকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করি। কি দিয়ে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। তো তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে এদের বিজারণ করো তাহলে ভাই কী হবে, খেয়াল করো, এই যে RCN আছে এটাকে আমরা কীভাবে লিখবো, এইভাবে দেখো বিজারণের সিস্টেমটা বুঝো, RCN, ওকে লেখার পর এখন কি করবা, RCN লেখার পর দেখো এবার যার যত হাত ফাঁকা তত হাতে হাইড্রোজেন বসাই দিবা। বলো তো কার্বনের কয় হাত ফাঁকা আছে, 2 হাত, তাহলে 2টা হাইড্রোজেন ঢুকে যাবে। নাইট্রোজেনের কয় হাত ফাঁকা আছে, 2 হাত, তাহলে নাইট্রোজেনের মধ্যেও হাইড্রোজেন ঢুকে যাবে। বোঝা গেছে কিনা, যার যত হাত ফাঁকা তত হাতে হাইড্রোজেন বসাই দিবা। তাহলে দেখো তো এটা আমরা কয় ডিগ্রি অ্যামিন পাচ্ছি, নাইট্রোজেনের সাথে কয়টা অ্যালকাইল মূলক আছে, একটাই অ্যালকাইল মূলক আছে। সো আমাদের বলো তো এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। তার মানে কিন্তু আমি এখান থেকে 1 ডিগ্রি অ্যামিন পাচ্ছি। এখন দেখো তো যদি এরকম হয় RNC হইতো এই জায়গায় RNC, তাহলে এইটাকে যদি আমি এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করতাম তাহলে কি হইতো ভাইয়া, তাহলে যেটা হবে দেখো আমরা কীভাবে লিখবো, R তারপর লিখবো N তারপর লিখবো C। এবার যার যত হাত ফাঁকা তত হাতে আমরা হাইড্রোজেন বসাই দিব। বলো তো এখানে নাইট্রোজেনের কয় হাত ফাঁকা ভাইয়া, 1 হাত, তাহলে একটা হাইড্রোজেন। এই কার্বনের ভাইয়া কয় হাত ফাঁকা, 3 হাত, তাহলে কয়টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। এবার বলো নাইট্রোজেনের সাথে কয়টা R আছে, দেখো এই দিকে একটা অ্যালকাইল মূলক, এই দিকে একটা অ্যালকাইল মূলক, তার মানে আমি কিন্তু কয় ডিগ্রি অ্যামিন পাচ্ছি, 2 ডিগ্রি অ্যামিন পাচ্ছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, যে হচ্ছে আমি যদি সায়ানাইডের বিজারণ করি তাহলে আমি পাবো হচ্ছে ভাই 1 ডিগ্রি অ্যামিন, আর আমি যদি আইসোসায়ানাইডের বিজারণ করি তাহলে আমি পাবো হচ্ছে ভাইয়া 2 ডিগ্রি অ্যামিন। ঠিক সিমিলারলি আমি যদি তোমার এখানে এই যে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড আছে, এই কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড আমি যদি এইটার বিজারণ করি তাহলে কি হবে, খেয়াল করো, ধরো এইখানে এরকম আছে CH আর এখানে আছে R, মানে কি কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, এর কার্বনের 1 হাতে হাইড্রোজেন আর 1 হাতে R, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যালডিমিন। আর যদি কার্বনের 2 হাতে R থাকতো, RC এখানে R, তাহলে তার নাম হইতো কি, কিটিমিন। ওকে, ডাবল বন্ড N, কিটিমিন। আর দেখো এই কিটিমিনের এই হাইড্রোজেনের জায়গায় যদি এখানে একটা R থাকে তাহলে তার নাম হয় কি জানো, এটার নাম হয় হচ্ছে সিফ ক্ষার। এটা একটা স্পেশাল নাম হচ্ছে সিফ ক্ষার। দেখো সাধারণত এখানে কি থাকে, হাইড্রোজেন থাকে, রাইট। তাহলে এই জায়গায় থাকে হচ্ছে তোমার হাইড্রোজেন, মানে এটা কি কিটিমিন, উপরেরটা কি অ্যালডিমিন। কেন, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, কার্বনের 1 হাতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থাকলেই অ্যালডিমিন। আর দেখো কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, কার্বনের 2 হাতে R আছে, আর থাকলে কি কিটিমিন। এই কিটিমিনের এই হাইড্রোজেনের জায়গায় যদি R থাকে তার নাম কি, সিফ ক্ষার। তো এগুলো সবই কিন্তু আমাদের ইমিনের জাতক, অর্থাৎ সবগুলোকে আমরা ইমিন বলতে পারি, কোনো সমস্যা নাই। তো এগুলোকে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করো তাহলে কি হবে ভাইয়া, দেখো তো এই যে তুমি অ্যালডিমিনকে দাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ দাও, তাহলে আমাদের কাজ কি, ফার্স্টে RCHN তারপরে কি H লেখার পর যার যত হাত ফাঁকা তত হাতে হাইড্রোজেন বসাই দিবা। বলো কার্বনের কয় হাত ফাঁকা আছে, 1 হাত, তাহলে আরও একটা হাইড্রোজেন বসবে, তাহলে হয়ে যাবে NH2। নাইট্রোজেনের কয় হাত ফাঁকা, দেখো তো নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা, একটা আর এই হাইড্রোজেনের সাথে একটা ফিল আপ করা হলো 2টা, আরেকটা ঢুকতে পারবে, তো আরেকটা হাইড্রোজেন বসাই দাও, তাহলে হয়ে যাবে NH2। বোঝা গেছে কিনা। এবার দেখো আমি এই সিফ ক্ষারের যদি বিজারণ করি, এটা আমাদের একটা সিফ ক্ষার, আমি যদি এই সিফ ক্ষারকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করি তাহলে এবার কী হবে, খেয়াল করো কী হবে, এই দেখো RCR লেখো N, এখানে লেখো R, লেখার পর এখন যার যত হাত ফাঁকা তত হাতে হাইড্রোজেন, কার্বনের 1 হাত ফাঁকা তাহলে এর সাথে একটা হাইড্রোজেন, নাইট্রোজেনের 3 হাতের মধ্যে 1 হাত ফাঁকা তাহলে এর সাথে একটা হাইড্রোজেন, দ্যাটস ইট, শেষ। ওকে, তাহলে দেখো আমরা আসলে এই যে বিজারণ বিক্রিয়া দিয়ে কীভাবে
সায়ানাইড, আইসোসায়ানাইড বা হচ্ছে আমাদের সিফ ক্ষার বা ইমিনের বিজারণ করতে পারি, সেই জিনিসটা দেখলাম। এদের বিজারণ করে কি দিয়ে বলো তো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে। এবার এখন দেখো, খেয়াল করো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো আমাদের আরেকটা বিজারণ বিক্রিয়া, বাট এই বিজারণ বিক্রিয়া হচ্ছে আমাদের নাইট্রোমূলকের বিজারণ। কার বিজারণ গাইস? নাইট্রোমূলকের বিজারণ, NO2 এর বিজারণ। এখন এই নাইট্রোমূলকের বিজারণটা কি? দেখো নাইট্রোমূলকের বিজারণ তুমি জাস্ট বুঝো RNO2। তো বিজারণ মানে কি আগে এটা বলো, বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে তোমার অক্সিজেন আউট, হাইড্রোজেন ইন। অক্সিজেনকে বের করে দিয়ে হাইড্রোজেন ঢুকাবা। বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন ঢুকাবো অথবা অক্সিজেন আউট করব। তুমি বলো RNO2 আছে, বানাইতে চাও এখান থেকে RNH2, মানে আমি অ্যামিন বানাইতে চাই, তাহলে তোমাকে কী করতে হবে? এখান থেকে অক্সিজেনকে বের করতে হবে, বের করে কি হাইড্রোজেন ঢুকাইতে হবে। তার মানে এই জায়গায় আমার একটা স্ট্রং বিজারক দেওয়া লাগবে। তো এই স্ট্রং বিজারক হিসেবে আমরা কাকে দিই? টিন প্লাস HCl, SN প্লাস HCl। এটা খুবই স্ট্রং একটা বিজারক, এবং এটা দিলে কি হয়? NO2 বের হয়ে যায়, আর NO2-র জায়গায় আমাদের NH2 চলে আসে। বুঝতে পারছি কি না? এবার দেখো, এখন এই জায়গায় আমি বসাইলাম আর, হ্যাঁ, NO2-র জায়গায় এই যে RNO2, আর এর জায়গায় বসাই দিলাম বাক্স। বাক্স বসাই দিয়ে তুমি যদি এখানে টিন প্লাস HCl দাও, তাহলে কী হবে ভাই বলো তো? টিন প্লাস HCl দিলে, বাক্স বসাইছো, এর মধ্যে টিন প্লাস HCl দিছো, দিলে কী হবে ভাই? খেয়াল করো তো, তোমরা বলো যে অক্সিজেন আউট, হাইড্রোজেন ইন, তাহলে আমি পাবো কি বলো তো? বাক্স, তারপরে NH2। বলো তো এই বিক্রিয়া আমাদের তাপচাপ দেওয়া লাগবে কি না? দেখো বাক্স, তার সাথে কার বন্ধন ছিল আগে? N এর, এখনও বাক্সের সাথে কার বন্ধন আছে? N এর। দেখো তো আমাকে এই বন্ধনটা ভাঙছে না? ভাঙে নাই। তার মানে কিন্তু আমি এখানে কোনো তাপচাপ দিব না। তো আই গেস এই অর্গানিক কেমিস্ট্রি কোন বিক্রিয়াতে তাপচাপ দেওয়া লাগবে, কোন বিক্রিয়াতে তাপচাপ দেওয়া লাগবে না, তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। এবং এই NO2-র বিজারণ করলে আমাদের কীভাবে অ্যামিন পাই সেটা আমরা বুঝতে পারছি। আবার এখান থেকে কিন্তু আমি অ্যানিলিনও পেতে পারি, হ্যাঁ। এবং এই সায়ানাইড, আইসোসায়ানাইড বা কার বিজারণ করলে আমরা কী পাবো? খুব সহজেই কিন্তু আমরা এই জিনিসগুলো এখন থেকে বুঝতে পারতেছি। তো আমাদের এই যে বিজারণ বিক্রিয়া বা জারণ বিক্রিয়া, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। আমরা পরবর্তীতে জারণ বিজারণ নিয়ে যখন পুরো লেকচার একটা আপলোড দিব, তখন তোমরা খুব সহজে এগুলো আরও সহজে আয়ত্ত করে ফেলতে পারবা। দেখো আমাদের এর পরেরটা হচ্ছে অ্যামাইড থেকে। এখন অ্যামাইড কী ভাই? অ্যামাইড হচ্ছে RC⋯ONH2, এই কম্পাউন্ডটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইড। ওকে, এখন অ্যামাইড থেকে কীভাবে অ্যামিন বানানো যায় একটু বুঝো। ফার্স্ট অফ অল প্রথমেই দেখো RC⋯ONH2। তো তুমি বানাইতে চাও অ্যামিন, এখানে অ্যামিন বানাইতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? এখান থেকে এই NH2 তো আসেই অ্যামিন বানাইতে গেলে, তাহলে মাঝখানে যে CO আছে, এই COটা যে গ্যাঞ্জাম করতেছে, তাহলে কি করতে হবে? এই COটাকে সামহাও কিছু একটা ট্রিটমেন্ট করতে হবে। বুঝো, আমার দরকার NH2, কিন্তু মাঝখানে CO থেকে গ্যাঞ্জাম করে দিচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? এই COটাকে মানুষ করতে হবে। এটাকে কীভাবে মানুষ করতে পারি? দেখো তো অক্সিজেন আছে, আমি যদি এখান থেকে অক্সিজেন বাইর করে হাইড্রোজেন ঢুকাই দেই, তাহলে আমি কী পাবো বলো তো? RCH2NH2, ইজন্ট ইট? এটাই তো পাবা, রাইট? RCH2NH2, রাইট? ওকে, এখন তুমি বলো এটা কি অ্যামিন হয়েছে কিনা? ইয়েস, এটা কিন্তু আমাদের অ্যামিন হয়েছে, অ্যামিন হয়ে গেছে। তাহলে দেখো আমি অ্যামিন বানাইতে যাচ্ছি, আর তুমি বলো অক্সিজেন বাইর করে হাইড্রোজেন ঢোকাবা, কোন ধরনের প্রভাবক দিতে হয়? মাত্রই দেখে আসছো, টিন প্লাস HCl, দ্যাটস ইট, সিম্পল। ওকে, এখন দেখো এখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা কি? দেখো এই যে RCONH2 আছে, সামহাউ এখান থেকে CS, তুমি যদি CO-রে গায়েব করে দাও, এই CO-রে তুমি এখান থেকে গায়েব করে দাও, তুমি যদি CO-রে গায়েব করে দাও, তাইলেও কিন্তু তুমি কী পাবা বলো তো? RNH2ই পাবা। দেখো RNH2 থাকতেছে, মাঝখানে CO-টারে গায়েব করে দিতে পারি। তাহলে দুইটা কাজ করতে পারি আমরা অ্যামাইড থেকে বের করতে, অ্যামিন বানাতে গেলে। একটা হচ্ছে এই CO-র অক্সিজেন বাইর করে হাইড্রোজেন ঢুকাই দিলেও আমরা অ্যামিন পাবো, আরেকটা হচ্ছে আমার এই CO-রে পুরো গায়েব করে দিলেও আমি কী পাবো? অ্যামিন পাবো। এখন তুমি যদি এখানে CO-কে গায়েব করতে চাও, তাহলে তোমাকে এখানে কী দিতে হবে জানো? তোমাকে এখানে দিতে হবে ব্রোমিন, আর আমার এখানে দিতে হবে হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড, ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে আমাদের একটা ক্ষার দিতে হবে। এই ব্রোমিনের সাথে তুমি যদি ক্ষার দাও, তাহলে তোমার এখান থেকে CO পুরো গায়েব হয়ে যায়। গায়েব হয়ে গেলে তুমি পাবো হচ্ছে RNH2, আর এই CO-টা তোমার কার্বন ডাইঅক্সাইড আকারে আমাদের এখান থেকে বের হয়ে যাবে বা গায়েব হয়ে যাবে। তার মানে দেখো আমি কি পাচ্ছি? আমি এখান থেকে কিন্তু অ্যামিন পাচ্ছি। এবং এই জায়গাতে দেখো, খেয়াল করো, আগে কিন্তু আমাদের এই CO মানে এখানে যে কার্বন ছিল, ওই কার্বন কিন্তু এখানেও আছে, জাস্ট অক্সিজেনের জায়গায় হাইড্রোজেন ঢুকছে। বাট এইখানে দেখো তো, এখানে যে কার্বন ছিল, এই কার্বন কিন্তু আর এখানে নাই, এটা পুরো বাইরে হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড আকারে। তার মানে দেখো এখানে কিন্তু আমার কি হয়েছে? আমার কিন্তু আগের থেকে যৌগটা ক্ষুদ্র হয়ে গেছে। ওকে, এই কারণে এই বিক্রিয়াটাকে বলা হয়, এই বিক্রিয়াটার নাম কি জানো? এটাকে বলা হয় হফম্যান
ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া অনেক ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। এবং হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কী হয় বলো তো? কার্বন সংখ্যা 1 কমে যায়, অর্থাৎ কার্বন সংখ্যা তোমার 1 কমে যাবে। তো এটাকে আমরা বলি হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এবং তোমাকে যদি এই জায়গায় এরকম দিতাম ভাইয়া, দেখো তো, বাক্স, এখানে দিলাম CO, এইখানে দিলাম NH2। এখন এই জায়গায় তোমাকে এরকম দেওয়া আছে ব্রোমিন আর OH মাইনাস। এই কথাটা মানে কি বলো তো? এটা কি ব্রোমিন কি ক্ষারীয় অবস্থায় আছে? তো ক্ষারীয় ব্রোমিন মানে এখানে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই, যে কোনো কিছু দিলেই হবে। দিলে কি হবে তোমরা সবাই জানো, CO গায়েব হয়ে যাবে। সো আমি কি পাবো? আমি পাবো হচ্ছে বাক্স NH2, আর আমি পাবো হচ্ছে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ভাই আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ওকে, তো এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আমাদের কি হয়? আমাদের হচ্ছে কার্বন সংখ্যা 1 কমে যায়। তো আমরা তো এতক্ষণ অ্যামিনের প্রস্তুতি দেখলাম, এবার হচ্ছে আমরা অ্যামিনের বিক্রিয়া দেখব। তো অ্যামিন আমাদের কী ধরনের বিক্রিয়া দেয় দেখো, আমরা একটু লক্ষ্য করি। দেখো, অ্যামিনের এই বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়াটার নাম হচ্ছে উচ্চতর অ্যামিন প্রস্তুতি। এখন এই উচ্চতর অ্যামিন প্রস্তুতি মানে কি? এটা মানে হচ্ছে ভাই তুমি কীভাবে 1 ডিগ্রি অ্যামিন থেকে 2 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করতে পারো, 2 ডিগ্রি থেকে কীভাবে ভাই তুমি 3 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করতে পারো। ব্যাপারটা হচ্ছে এরকম। তো জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। জিনিসটা হচ্ছে আমাদের এরকম যে, ধরো তোমার এখানে দেওয়া আছে যে দেওয়া আছে CH3NH2। বলো তো এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন? এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, ফাইন। এখন এইটার মধ্যে আমরা যদি আরেকটা CH3I এর বিক্রিয়া দিই তাহলে কি হবে? CH3I। তো দেখো, CH3I মানে কি? এটা মানে কি CH3X। তাহলে তোমরা সবাই জানো I মাইনাস CH3টা প্লাস, রাইট? এইটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। আর দেখো, আমি তোমাদেরকে পড়াইছিলাম RNH2, এটাকে কীভাবে ভাঙে? এটাকে ভাঙে হচ্ছে RNH, অর্থাৎ অ্যামিনের মধ্যে যে হাইড্রোজেনগুলো আছে, এই হাইড্রোজেনগুলো সবসময়ের জন্য পজিটিভ আকার ধারণ করে, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস। ক্লিয়ার? তো তাহলে দেখো তো কী হবে, এখান থেকে আমি এটাকে লিখতেই পারি যে এখানকার একটা H প্লাস, ওই যে আমি উপরে লিখে দিচ্ছি, ধরো এরকম ছিল CH3NH, তাহলে এখানকার H এখানকার I এর সাথে চলে যাবে, আর দেখো এখানকার CH3 এই জায়গায় এসে বসে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি CH3, তারপরে পাচ্ছ হচ্ছে তুমি NH, তারপরে পাচ্ছ CH3। দেখো, এটা ছিল আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন, সেখান থেকে আমরা পেলাম কত? আমাদের 2 ডিগ্রি অ্যামিন। আমি যদি এই জিনিসটার মধ্যে আবারও এই CH3I এর বিক্রিয়া দিই, তাহলে I মাইনাস CH3 প্লাস, এই I মাইনাস কী করবে? এই যে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের সাথে বের হয়ে চলে যাবে। তাহলে আমরা কি পাবো? CH3NCH3, এখানে আরেকটা CH3। দেখো আমি কয় ডিগ্রি অ্যামিন পাচ্ছি বলো তবে? আমি 3 ডিগ্রি একটা অ্যামিন পাচ্ছি। বুঝা গেছে? তাহলে আমি কীভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যাব, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যাব। তো এবার একটু খেয়াল করো, আমি যদি এই জায়গাতে এরকম দেই, দেখো বাক্স NH2 এটা দিলাম, অ্যান্ড এর মধ্যে আমি CH3I এর বিক্রিয়া দিলাম। তো তুমি যদি এখানে CH3I এর বিক্রিয়া দাও তাহলে কী হবে খেয়াল করো তো? আমরা জানি I মাইনাস CH3 কি প্লাস। এখন বলো, তুমি এখানে কোনো দালাল দিচ্ছ? না, দাও নাই। দালাল দিলে কই বিক্রিয়া করতো? বাক্সের ভিতরে। দালাল না দিলে কই বিক্রিয়া করে? বাক্সের বাইরে। তার মানে কি, এই যে এখানে যে NH2, তোমরা তো জানো NH2 কে কীভাবে লেখে? NH, তাহলে H প্লাস, এটা মাইনাস, রাইট? তাহলে এখানকার দেখো H প্লাস, আর এখানকার I এর সাথে চলে যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে এখানে বাক্স NHCH3। এবার তুমি যদি এটার মধ্যে আবারও CH3I দাও তাহলে ভাই কী হবে? তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে বাক্স, আবারও দেখো নাইট্রোজেনের সাথে যে H আছে, Hটা পজিটিভ H প্লাস H, যেটা তোমরা জানো, এই Hটা I এর সাথে চলে যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে NCH3, এইখানেও একটা কি CH3। ক্লিয়ার কিনা? ওকে, ফাইন। আর বাকি বাই প্রোডাক্ট হিসেবে তোমরা তো জানোই প্রতিটি স্টেপেই হাইড্রোজেন আয়োডাইড আছে। ক্লিয়ার? তাহলে দেখো একই বিক্রিয়া কিন্তু আমাদের আসলে এই নর্মাল অ্যালিফেটিক অ্যামিন যে বিক্রিয়া দিচ্ছে, অ্যারোমেটিক অ্যামিনও কিন্তু আমাদের ঠিক একই ধরনের বিক্রিয়া দিচ্ছে। কেন ভাইয়া বাইরে বিক্রিয়া করলো? কেন আমাদের ব্রাঞ্চের মধ্যে বিক্রিয়া করলো? কারণ আমি এখানে দালাল দিই নেই। যদি আমি দালাল দিতাম তাহলে কই বিক্রিয়া করতো ভাই? আমাদের বাক্সের ভিতরে বিক্রিয়া করতো। ঠিক আছে? তো এরপরে আমরা যে বিক্রিয়াটা দেখবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, খুবই ইন্টারেস্টিং একটা বিক্রিয়া। তো এটার নাম হচ্ছে হফম্যান এক্সস্টিভ মিথাইলেশন অ্যান্ড ইলিমিনেশন, এবং এই বিক্রিয়াটাকে সংক্ষেপে বলা হয় হিমি রিয়েকশন, HEME, হিমি রিয়েকশন। এটার নাম কি?
হিমি রিয়াকশন। ওকে, তো এই হিমি রিয়াকশন আমাদের সিলেবাসে নাই, মানে এই যে হফম্যান এলিমিনেশন এই অংশটুকু আমাদের আসলে বেসিক্যালি লাগে না। সো আমরা এই জন্য এটা পড়বো না। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এই এক্সস্টিভ মিথাইলেশন বলতে কী বোঝায়। ওকে, তো তোমাদের যদি কারো খুব বেশি জানতে ইচ্ছা করে তাহলে তোমরা এই বিক্রিয়াটা দিয়ে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো, সেখান থেকে তোমরা হফম্যান এলিমিনেশনের আইডিয়া পেয়ে যাবা। আর হফম্যান এলিমিনেশন অ্যাকচুয়ালি কী জিনিস দেখো, এলিমিনেশন বিক্রিয়া তোমাদের সাইজেফের এলিমিনেশন পড়ছিলা, ঠিক সাইজেফের উল্টা কাহিনিটা হয় হচ্ছে হফম্যান এলিমিনেশনে। তো আমাদের মনে আছে কি না, সাইজেফের ক্ষেত্রে কি ইউজ করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল ইউজ করি, রাইট? তো ওই জায়গাতে এই অ্যালকোহল যদি 1 ডিগ্রি হয় তাহলে হয় সাইজেফ, অ্যালকোহল যদি 3 ডিগ্রি হয় তাহলে সেটা হয় হচ্ছে হফম্যান। তো কারো যদি খুব বেশি আগ্রহ থাকে তাহলে এই অংশটুকু তোমরা হচ্ছে দেখে নিতে পারো তোমাদের ইন্টারনেট থেকে। ওকে, তো আমরা যাই হোক ওই হিমি রিয়াকশন নিয়ে আমরা এখন আলোচনা করব না। তা আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সস্টিভ মিথাইলেশন। তো এক্সস্টিভ মিথাইলেশন ব্যাপারটাকে একটু বুঝো। দেখো উপরে যে বিক্রিয়াগুলো দেখছো, উপরের বিক্রিয়াগুলোতে কী হয়েছে বলো তো, এই যে CH3NH2 এর সাথে কি মিথাইলমূলক লাগাইছো না, মিথাইলমূলক লাগাইছো। দেখো এই যে এখানে একটা মিথাইলমূলক অ্যাড করছো, তো যদি মিথাইল লাগাই তাহলে তার নাম হয় কি, মিথাইলেশন, রাইট? ওকে ফাইন। তাহলে দেখো এই সবগুলো বিক্রিয়ার নামই ছিল উপরে বিক্রিয়াগুলো, এগুলো কিন্তু আমাদের মিথাইলেশন বিক্রিয়া। এখন এক্সস্টিভ মিথাইলেশন কি, এক্সস্টিভ মিথাইলেশনটা হচ্ছে এরকম, ধরো আমার কাছে CH3NH2 আছে, এখন এই NH2 উপর আবার একটা মুক্ত জোড় আছে, এখন এর মধ্যে তুমি ধরো এক্সেস পরিমাণ CH3 এই আই দিয়ে দিলা, এটা অতিরিক্ত পরিমাণে দিয়ে দিলা। তো তুমি যদি এখানে অতিরিক্ত পরিমাণে CH3I দাও বা এক্সেস CH3I দাও তাহলে কী হবে জানো, তাহলে দেখো তো একবারেই এই নাইট্রোজেনের হাইড্রোজেনগুলো সরে যাবে। বলো তো এই নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন, এখান থেকে কয়টা হাইড্রোজেন বেরোতে পারে, 2টা। তাহলে 2টা হাইড্রোজেনের জায়গায় কে গিয়ে যুক্ত হবে বলো তো ভাই, এখানে আমাদের CH3+I-, তাহলে বলো কে গিয়ে যুক্ত হবে ভাই, বলো তো এখান থেকে আমাদের CH3 গিয়ে এই জায়গাতে যুক্ত হবে। ওকে, তাহলে দেখো CH3NH2 মধ্যে আমার 2টা হাইড্রোজেন বের হয়ে যাবে, 2টা CH3 গিয়ে যুক্ত হবে, এবং এই জায়গায় একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড়ের সাথে গিয়ে আরেকটা CH3 যুক্ত হবে, CH3+ যুক্ত হবে। তাহলে দেখো এখানে কয়টা যুক্ত হতে পারে, 3টা। তো কিভাবে যুক্ত করবা খেয়াল করো, যতগুলো হাইড্রোজেন এবং মুক্তজোড় আছে সবগুলা বাদ দিয়ে তুমি এখানে CH3 বসাই দিবা। তাহলে দেখো কি থাকতেছে, এটা হলো আমার আগে CH3, এরপরে থাকতেছে দেখো N, কয়টা হাইড্রোজেন ছিল, 2টা, আর কয়টা মুক্তজোড়, একটা, তাহলে টোটাল কয়টা, 3টা। তাহলে এই জায়গায় আমাদের 3টা CH3 কে বসবে, 3টা CH3 বসবে, এবং এই নাইট্রোজেনের উপর আমরা একটা পজিটিভ চার্জ দিয়ে দিব, ঠিক আছে? কারণ দেখো এখানে আমাদের নাইট্রোজেনের যোজনী হচ্ছে 4, আর আমি তোমাদেরকে পড়াইছিলাম মৌলের পর্যাবৃত্ত ধর্ম ওই চ্যাপ্টারটাতে, সেখানে যে নাইট্রোজেনের যোজনী যদি 4 হয় তাহলে একটা পজিটিভ চার্জ দিতে হয়, ফর্মাল চার্জ হিসেবে 4+ চার্জ দিতে হয়। সো সেটাও হিসাবে করতে পারো, অথবা তুমি যদি হিসাব করে দেখো তাহলে দেখো মুক্তজোড়ের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি হয় CH3+-এর, সো ওই সন্নিবেশ বন্ধনের কারণে এখানে একটা পজিটিভ চার্জ দিতে হয়। হোয়াট এভার ইট ইজ, কোনো সমস্যা নেই। ধরো এই জায়গায় আমি তোমাকে দিলাম এইটা, ধরো আমি তোমাকে দিলাম বাক্স NH2, আমি বলি এখানে কয়টা মুক্তজোড় আছে বলো তো ভাই, কয়টা মুক্তজোড় আছে, একটা মুক্তজোড়, কয়টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন। তাহলে এইটার মধ্যে যদি আমি এক্সস্টিভ মিথাইলেশন করি, এক্সস্টিভ মিথাইলেশন কি বলো তো ভাইয়া, আমি যদি অতিরিক্ত পরিমাণে মিথাইল আয়োডাইড দিই তাহলে কি হবে আমাদের, এই দেখো এখানে বাক্স, আর এই জায়গায় যে নাইট্রোজেন 2টা হাইড্রোজেন আছে, সাথে একটা কি আছে, মুক্তজোড় আছে, তাহলে 3টা আছে, তাহলে আমরা দিয়ে দিব NCH3, আর এখানে দিয়ে দিব প্লাস। ওকে, সো এটাকে বলা হয় এক্সস্টিভ মিথাইলেশন, অর্থাৎ একবারেই যত জায়গায় মিথাইলমূলক ঢোকানো সম্ভব প্রত্যেকটা জায়গায় মিথাইলমূলক ঢুকে যাবে। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের এক্সস্টিভ মিথাইলেশন বিক্রিয়া, এতটুকু জানলেই হবে। বাট আমাদের এই যে ইলিমিনেশন, হফম্যান এলিমিনেশন, পরবর্তীতে এটার আবার আরেকটা ধাপ আছে যেখান থেকে হচ্ছে আমাদের ইলিমিনেশন বিক্রিয়া হয়, মানে অপসরণ বিক্রিয়া হয়। তো সেই অপসরণ বিক্রিয়া আমাদের আপাতত আমার মনে হয় না এটা তোমাদের শেখার দরকার আছে, বাট এক্সস্টিভ মিথাইলেশন এই প্রসেসটুকু তোমাদের জানাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে ফাইন, এবার আসো আমরা এবার একটু কিছু অ্যানিলিনের বিক্রিয়া দেখি। তো অ্যানিলিনের একটা বিখ্যাত বিক্রিয়া হচ্ছে অ্যানিলিনের নাইট্রেশন। এখন তোমরা বলো অ্যানিলিন মানে কি? অ্যানিলিন মানে হচ্ছে এই যৌগটা, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন। ওকে, এই যে বাক্স NH2 এটা হচ্ছে আমাদের অ্যানিলিন। তো এই অ্যানিলিনের তুমি যদি নাইট্রেশন করো, নাইট্রেশন বিক্রিয়ার মানে কি তোমরা সবাই জানো যে HONO2 এর বিক্রিয়া দিব OH - NO2+, কার উপস্থিতিতে, H2SO4 এর উপস্থিতিতে। ওকে, তো তোমরা জানো যে বাক্স কে ঢুকে প্লাস ঢুকে, এটা হচ্ছে আমাদের নাইট্রেশন বিক্রিয়া। এখন অ্যানিলিন কি নির্দেশক বলো তো তোমরা, অ্যানিলিনকে অর্থপ্যারা না মেটা, তোমরা সবাই জানো। দেখো এটা তোমরা দেখে আসছো, এই যেটা বেঞ্জিনের সাথে যুক্ত সেটা হচ্ছে X, আর এই X এর সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে Y।
তো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, যদি এক্সের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে অর্থপ্যারা, আর যদি ওয়াইয়ের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে হচ্ছে মেটা। দেখো এখানে আমাদের নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি, সেটা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক, রাইট। এখন দেখো অ্যানিলিন আমাদের অর্থপ্যারা নির্দেশক। তাহলে এই নাইট্রোমূলকটা আমাদের কোন কোন পজিশনে ঢুকবে বলো তো? ইদার অর্থ পজিশনে অথবা কি প্যারা পজিশনে, একটা ঢুকবে অর্থতে, একটা ঢুকবে প্যারাতে। আই গেস তোমরা সবাই বুঝতে পারছো, ওকে। তাহলে দেখো এখানে হচ্ছে NH2, তাহলে একটা নাইট্রোমূলক বাক্সগুলো কে ঢুকে প্লাস ঢুকে, তাহলে এই একটা প্লাস কই ঢুকবে বলো তো ভাই? একবার ঢুকবে অর্থ পজিশনে, আরেকবার ঢুকবে কই? প্যারা পজিশনে, রাইট। কিন্তু আসলে এটা অর্থ আর প্যারা পজিশনে না ঢুকে এটা তোমার মেটা পজিশনে ঢুকে। তাহলে দেখো অ্যানিলিনের নাইট্রেশনে হওয়ার কথা ছিল কি অর্থ আর প্যারাতে, অ্যান্ড অর্থ আর প্যারাতে না হয়ে অ্যানিলিন নাইট্রেশন কই হয় বলো তো ভাই? এটা হচ্ছে আমাদের মেটা পজিশনে হয়, ঠিক আছে। দেখো কই হয়েছে? মেটা পজিশন হয়েছে। কেন হইলো ব্যাপারটা? এটাই হচ্ছে আমাদের কাহিনী, যে অ্যানিলিনের নাইট্রেশন, এটা একটু মনে রাখবা, অ্যানিলিনের নাইট্রেশন আমাদের মেটা পজিশনে হয়, বাট অ্যানিলিন একটা কি নির্দেশক? অর্থ প্যারা নির্দেশক। এখন কেন মেটা পজিশনে হয় আগে একটু বুঝো, কেন মেটা পজিশনে হয়। দেখো তোমার কাছে ধরো তোমার বললাম অ্যামোনিয়া, অ্যান্ড অ্যামোনিয়াতে একটা মুক্তজোড় আছে, এটা তোমরা সবাই জানো যে আমাদের অ্যামোনিয়াতে মুক্তজোড় আছে। এখন তুমি বলো তো অ্যামোনিয়া যদি H+ পায় তাহলে কি করে? তোমরা সবাই জানো অ্যামোনিয়া তার মুক্তজোড় ইলেকট্রন H+কে দিয়ে দেয়, দিয়ে কি তৈরি করে? NH4+, অর্থাৎ কি অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, রাইট। ঠিক সিমিলারলি দেখো এই যে বাক্স NH2 অ্যানিলিন, এই যে অ্যানিলিন আছে, এই অ্যানিলিনেরও কিন্তু অ্যানিলিন বাক্স NH2 এর না এইখানে কিন্তু একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এবং দেখো এই জায়গায় কিন্তু আমার একটা সালফিউরিক অ্যাসিড আছে, এবং যেহেতু এখানে অ্যাসিড আছে, সো অ্যাসিডগুলো আমাদের কি প্রডিউস করে? H+ প্রডিউস করে। তাহলে তুমি বলো তো এখানে মুক্তজোড় আছে, এ যদি H+ পায় তাহলে তোমরাই বলো এখানে কি তৈরি করবে বলো তো? কি তৈরি করবে? বাক্স NH3+ তৈরি করবে, রাইট। দেখো তো কয়টা হাইড্রোজেন হয়ে যাবে? 3টা, আর যেহেতু চার্জ আছে একটা তাহলে NH3+। এটাকে বলা হয় অ্যানিলিনিয়াম আয়ন। কি বলা হয়? অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। তবে দেখো অ্যানিলিন যখন নাইট্রেশন বিক্রিয়া দেই, তখন নাইট্রেশন বিক্রিয়া দেওয়ার সময় কি হয় ভাই বলো তো? নাইট্রেশন বিক্রিয়া দেওয়ার সময় এই যে অ্যাসিডের যে প্রোটনগুলো থাকে তার সাথে এর মুক্তজোড় যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে এটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে ফেলে। এখন দেখো তো অ্যানিলিনিয়াম আয়ন মানে কি? অ্যানিলিনিয়াম আয়ন হচ্ছে এই জিনিসটা, এই বাক্স NH3, আর এটার উপর একটা কী চার্জ আছে বলো তো? পজিটিভ চার্জ আছে। এটা হচ্ছে আমাদের অ্যানিলিনিয়াম আয়ন। এখন তুমি বলো তো ভাইয়া, তোমাদেরকে এটা আমি পড়াইছিলাম, এক্সের উপরে যদি এখানে এক্সকে নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ আছে, যদি নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ থাকে তাহলে সেটা কী নির্দেশক হয়? তোমরা সবাই জানো সেটা কী নির্দেশক হয় ভাইয়া? সেটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক হয়। এক্সের উপরে নেগেটিভ চার্জ থাকলে অর্থপ্যারা হয়, এক্সের উপরে পজিটিভ চার্জ থাকলে মেটা নির্দেশক হয়, ওকে। তো এই কারণে এটা কিসে চলে যায় বলো তো? অর্থপ্যারাতে না গিয়ে এটা আমাদের মেটা পজিশনে চলে যায়। অর্থাৎ অ্যানিলিনে নাইট্রেশন করলে যাওয়ার কথা ছিল অর্থপ্যারাতে না গিয়ে কই যায়? মেটাতে যায়। কেন যায়? কারণ অ্যানিলিনের নাইট্রোজেনের মধ্যে একটা মুক্তজোড় আছে, এবং এখানে যেহেতু নাইট্রেশন বিক্রিয়া করতেছি তো এখানে আমাদের যে অ্যাসিড থাকে, অ্যাসিডের যে H+ আছে তার সাথে এই অ্যানিলিন বিক্রিয়া করে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, যেই অ্যানিলিনিয়াম আয়ন কিনা মেটা নির্দেশক। এই কারণে অ্যানিলিনের নাইট্রেশন অর্থপ্যারাতে না গিয়ে কই যায় বলো তবে? মেটাতে যায়। ক্লিয়ার কিনা? এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তো এখন একটু খেয়াল করো যে আমরা তো দেখলাম অ্যানিলিনের নাইট্রেশন করলে মেটাতে যায়, কিন্তু আমার উদ্দেশ্য যে আমি চাই যে না তুমি মেটাতে যাবা না, তুমি অর্থপ্যারাতেই যাবা, ওকে। কই যাবা বলো তো ভাই? তুমি অর্থপ্যারাতে যাবা, মানে আমি কে জোর করে অর্থপ্যারাতে নাইট্রেশন করাইতে চাই। স্বাভাবিক অবস্থায় অ্যানিলিনে নাইট্রেশন করতে গেলে কি হয় বলো তো ভাই? অ্যানিলিনে নাইট্রেশন করতে গেলে মেটাতে নাইট্রেশন হয়, বাট আমি জোর করে চাই যে না তুমি মেটাতে যাবা না, তুমি অর্থপ্যারাতেই করবা। তো তুমি যদি এই অ্যানিলিনকে অর্থপ্যারাতে নাইট্রেশন করাতে চাও তাহলে তোমাকে কি করতে হবে ভাই? তোমাকে যেটা করতে হবে মনে রাখবা যে অ্যাসিডের সন্তান দিয়ে গার্ড দিতে হবে। একটু লেখা রাখো যে এই অর্থপ্যারা পজিশনে নাইট্রেশন করতে হলে কি করতে হবে? অ্যাসিডের সন্তান দিয়ে গার্ড দিতে হবে। অ্যাসিডের সন্তান দিয়ে গার্ড দিতে হবে। কোন দুইটা সন্তান দিয়ে গার্ড দিতে হবে? এই যে CH3COCl, এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিড হ্যালাইড। তুমি ইদার অ্যাসিড হ্যালাইড দিবা অথবা CH3CO2O, এটা মানে অ্যাসিড অ্যানহাইড্রেট। এই CH3CO2O এটা দেখে তোমরা ঘাবড়ায় যেতে পারো, এটা আসলে এই জিনিসটা CH3COO CH3
দেখো এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট। তো এটা কি আমরা সংক্ষেপে এইভাবে লিখি CH3CO2O, কারণ দেখো কয়টা CH3CO আছে বলো তো, এই দিকে একটা, তারপরে কি এই দিকে একটা, তার মানে কি দুইটা আছে আর মাঝখানে একটা ও আছে, এই কারণে লেখে CH3CO2O। এটা মানে কি অ্যাসিড অ্যানহাইড্রেট, ওকে, বা ইথানয়েল অ্যানহাইড্রেট। এখন দেখো তাহলে অ্যাসিড হ্যালাইড অথবা কি অ্যাসিড অ্যানহাইড্রেটের বিক্রিয়া দিব আমরা। তো এই অ্যাসিডের সন্তান দিয়ে বিক্রিয়া করতে হবে, ঠিক আছে। তো জিনিসটা কি আমরা একটু লিখি যে যদি অর্থপ্যারাতে নাইট্রেশন করতে চাও তাহলে কি করতে হবে, অ্যাসিডের সন্তান দিয়ে দিয়ে আগে আগে গার্ড দিতে হবে। কি দিতে হবে বলো তো ভাইয়া? গার্ড দিতে হবে, গার্ড দিতে হবে। তাহলে আগে তারে অ্যাসিডের সন্তান দিয়ে গার্ড দিতে হবে। গার্ড দেওয়ার পর এরপর কি করব আমরা, এরপর এরপর নাইট্রেশন করব, নাইট্রেশন করব 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 ওকে। তখন তখন নাইট্রোমূলক অর্থ আর প্যারাতে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে বলো তো? অর্থ প্যারাতে যুক্ত হবে। ভালো কথা, অর্থ প্যারাতে যুক্ত হবে, ঠিক আছে। তারপরে এরপরে নাইট্রোমূলক কই? অর্থ প্যারাতে যুক্ত হয়েছে, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে তোমার অর্থ প্যারাতে যুক্ত করে ফেলছো, তোমার উদ্দেশ্য কই ছিল? অর্থ প্যারাতে যুক্ত করা। করছো কই? অর্থ প্যারাতে যুক্ত করে ফেলছি। এমনকি তাহলে আমার কাজ শেষটা, তো কাজ শেষ হয়ে গেলে মনে রাখবা, কাজ শেষ হলে কি করব আমরা? পানি দিয়ে ধুয়ে গার্ড খুলে ফেলবো। গার্ড কি করব? খুলে ফেলবো, ওকে। তাহলে পানি দিয়ে ধুয়ে গার্ড খুলে ফেলবো। আমরা এই লাইনটা একটু লিখে রাখি। আমাদের দেখো যে অ্যানিলিনের নর্মাল নাইট্রেশন করলে সেটা আমাদের মেটাতে যায়, বাট অ্যানিলিন একটা অর্থপ্যারা নির্দেশক, তো আমি চাই যে এটা অর্থপ্যারাতেই নাইট্রেশনটা হোক। তো এরকম যদি অর্থপ্যারাতে নাইট্রেশন করতে চাও তোমাকে কি করতে হবে ভাইয়া? তোমাকে যেটা করতে হবে, আগে অ্যাসিডের সন্তান দিয়ে গার্ড দিতে হবে। গার্ড দিয়ে তারপরে তুমি নাইট্রেশন করবা। তখন নাইট্রেশন করলে অর্থ আর প্যারাতে গিয়ে নাইট্রেশন হবে। এরপরে তোমার কাজ শেষ হলে কী করবো? তুমি গার্ডটা খুলে ফেলবা। কীভাবে খুলবা ভাইয়া? পানি দিয়ে ধুয়ে গার্ড খুলে ফেলবো, ঠিক আছে। তো এটা ছিল আমাদের লেখা। তো এখন এই জিনিসটাই আমরা একটু দেখি, আমরা একটু বিক্রিয়া করে জিনিসটা বোঝার ট্রাই করি, জিনিসটা ভাই কী বলছি। তো যেহেতু আমার এই দিকে বিক্রিয়াগুলো হয়ে গেছে, এই টপিকটা যেহেতু আমরা অলরেডি পড়ে ফেলছি, তো আমি এই অংশটাতেই তোমাদেরকে একটু জিনিসটা বুঝাই দিই যে বিক্রিয়াগুলো আমাদের কীভাবে হবে। তাহলে দেখো, ফার্স্ট অফ অল আমি একটা অ্যানিলিন নিলাম, NH2 নিলাম। নেয়ার পর এর সাথে অ্যাসিডের সন্তানের বিক্রিয়া দাও। কার? CH3, ধরো আমি এটারই দিলাম COCl এর বিক্রিয়া দিলাম, CH3COCl এর বিক্রিয়া দিছ। আর তোমরা সবাই জানো এখানে Cl মাইনাস CH3COটা কি? প্লাস। আমরা এটাকে দুই টুকরা করে ফেললাম, ভালো কথা। দালাল দিছি ভাইয়া? দালাল আছে? নাই, দালাল নাই। দালাল না থাকলে কই বিক্রিয়া করবে? বাক্সের ভিতরে না বাক্সের বাইরে? বাক্সের বাইরে। তো বাক্সের বাইরে যদি বিক্রিয়া হয় তাহলে দেখো তাহলে বিক্রিয়া করে কী তৈরি করবে? এই জায়গায় দেখো, খেয়াল করো, এখানকার একটা হাইড্রোজেন এখানকার ক্লোরিন নিয়ে বের হয়ে যাবে। তাহলে এই জায়গায় থাকবে কি বলো তো? NHCOCH3, রাইট? NHCOCH3 থাকবে। আর আমরা কী পাবো বলো তো? আমরা পাবো হচ্ছে HCl। ক্লিয়ার? ওকে, ফাইন, ভালো কথা। তো এইবার এই যে যৌগটা পাইলা NHCOCH3, তুমি এর নাইট্রেশন করো। তো তুমি যদি এর নাইট্রেশন করো বলো তো এর সাথে কার বিক্রিয়া দিবা? এর সাথে আমরা বিক্রিয়া দিব কার? HONO2, আর এখানে বিক্রিয়া দিব হচ্ছে H2SO4, তাহলে OH মাইনাস NO2 প্লাস। এখন দেখো তোমার ফার্স্ট কাজ কি? অ্যাসিডের সন্তান দিয়ে গার্ড দিবা। তো তুমি এই যে অ্যাসিডের সন্তান দিয়ে বিক্রিয়া দিচ্ছ, বিক্রিয়া দেওয়ার ফলে কি হয়েছে তুমি বলো তো? এখানে কোনো দালাল দিই নেই, দালাল দিই নেই দেখে বাক্সের বাইরে বিক্রিয়া করলো, ভালো কথা, বাক্সের বাইরে বিক্রিয়া হয়েছে। এখন এইখানে একটু তুমি বোঝার ট্রাই করো। এবার গার্ড লাগানো আছে, এই যে দেখো আমি অ্যাসিডের সন্তান দিয়ে গার্ড লাগাই দিছি। কার মধ্যে গার্ড লাগাই দিছো? এই NH2 সাথে গার্ড লাগাই দিছো। এখন দেখো এখানে NH2 নাইট্রোজেনের উপরে মুক্ত জোর আছে, তোমরা জানো এখানে মুক্ত জোর আছে। আবার দেখো এখানে অক্সিজেনের উপরও কি আছে? মুক্ত জোর আছে। কয়টা আছে অক্সিজেনের উপরে? 2টা। তো এখন তুমি যখন এটা নাইট্রেশন বিক্রিয়া করবা, এই নাইট্রেশন বিক্রিয়া করতে গেলে বলো তো এবার কোথায় আমার গিয়ে নাইট্রোমূলক যুক্ত হবে? অর্থ আর প্যারাতে যুক্ত হবে না মেটাতে যুক্ত হবে বলো তো? দেখো এখন কি গার্ড লাগানো আছে না? গার্ড লাগানো থাকলে নাইট্রোমূলক কোথায় গিয়ে যুক্ত হয় বলো তো? COCH3। নাইট্রোমূলক এবারে এই একটা অর্থতে যাবে, এরপর আরেকটা কই যাবে বলো তো ভাইয়া? প্যারাতে যাবে। একটা যাবে আমাদের অর্থ পজিশনে নাইট্রোমূলক, আরেকটা যাবে হচ্ছে আমাদের প্যারা পজিশনে নাইট্রোমূলক। ওকে, সো আমাদের এখানে যাবে হচ্ছে NHCOCH3, আর এই প্যারা পজিশনে যাবে আমাদের আরেকটা নাইট্রোমূলক। আই গেস আপনারা
বুঝতে পেরেছেন কাহিনিটা? ওকে, সো আমাদের কাজ শেষ। অর্থ আর প্যারাতে আমি নাইট্রোমূলককে আমি অ্যাড করে দিলাম। তো নাইট্রোমূলককে অ্যাড করার পর আমার যেহেতু কাজ হয়ে গেছে, আমার উদ্দেশ্য ছিল নাইট্রোমূলক অর্থ আর প্যারা পজিশনে ঢুকুক। তো তুমি যেহেতু অর্থ আর প্যারা পজিশনে নাইট্রোমূলককে দিয়েই দিছো, এবার তুমি কী করবা, এটাকে পানি দিয়ে ধুয়ে দিবা। তো দাও, একে পানি দিয়ে ধুয়ে দাও। তো তুমি যদি একে পানি দিয়ে ধুয়ে দাও, ধুয়ে দিলে কী হবে দেখো, H প্লাস OH মাইনাস, তো এরকম 2 অণু পানি দিয়ে ধুয়ে দিতে হবে। তাহলে দেখো এই যে পানি দিয়ে ধুয়ে কী করবো আমরা বলো তো, কাজ শেষ হলে পানি দিয়ে ধুয়ে গার্ড খুলে ফেলবো। তোমার এখানে গার্ড কী ছিল বলো তো, CH3CO, এটাকে খুলে ফেলো, এটাকে খুলে ফেলো। এখন বলো এটা কোন ধরনের চার্জ, পজিটিভ চার্জ। তোমরা জানো ওই যে দেখছো CH3COটা প্লাস, তাহলে এটা কার সাথে যাবে বলো তো, নেগেটিভ। নেগেটিভকে OH-এর সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে কী হবে, তাহলে দেখো এই CH3CO এখানকার নেগেটিভের সাথে যুক্ত হবে, OH-এর সাথে যুক্ত হয়ে বের হয়ে যাবে, আর হাইড্রোজেনটা এখানে বসে যাবে। বসে গেলে আমরা কী পাবো, আমরা পাবো হচ্ছে এরকম একটা কম্পাউন্ড। দেখো এইখানে থাকবে হচ্ছে আমাদের NH2, আর এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের NO2। ঠিক সিমিলারলি আমি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি, দেখো আমরা এখন কী করবো, আমরা এখানে গার্ডটা কি পজিটিভ চার্জ, গার্ড খুলে ফেলবো পানির সাথে, পানি দিয়ে ধুয়ে। তাহলে এখানকার OH আর এটার সাথে যুক্ত হয়ে যাবে, আর এই জায়গায় আমার চলে যাবে হচ্ছে H। তখন আমি এখানে পাবো NH2, আর এই জায়গায় পাবো হচ্ছে NO2। এখন বলো তো CH3CO এর সাথে OH যুক্ত হলে কী তৈরি করবে, এর সাথে OH যুক্ত হলে তৈরি করবে CH3COOH, মানে জৈব অ্যাসিড। কয়টা জৈব অ্যাসিড পাবো আমরা এখান থেকে, 2 অণু জৈব অ্যাসিড পাবো। এটা থেকে একটা, এটা থেকে একটা, সিম্পল। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি অ্যানিলিনের নাইট্রেশন। এটা কী ধরনের নাইট্রেশন, এটা কি নর্মাল নাইট্রেশন না, এটা হচ্ছে আমাদের অ্যানিলিনের অ্যাবনর্মাল নাইট্রেশন। তাহলে আমি অ্যানিলিনের অ্যাবনর্মাল নাইট্রেশন কি, দেখো নর্মাল নাইট্রেশনে কোথায় যায়, অর্থ প্যারাতে যাওয়ার কথা, বা যাই কই মেটাতে। তা আমার দরকার অর্থ প্যারাতে। এখন আমি অর্থ প্যারাতে যদি নাইট্রোমূলক অ্যাড করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, অ্যাসিডের সন্তান দিয়ে ফার্স্টে গার্ড দিতে হবে। গার্ড দেওয়ার পর আমরা কী করবো, আমরা হচ্ছে এবার একে নাইট্রেশন করবো। নাইট্রেশন করলে তখন নাইট্রোমূলক কোথায় গিয়ে যুক্ত হবে, হ্যাঁ সেটা এবার অর্থর প্যারাতে যাবে। কাজ শেষ হয়ে গেলে কী করবো, কাজ শেষ হয়ে গেলে আমরা পানি দিয়ে ধুয়ে গার্ড খুলে ফেলবো, শেষ। তাহলে আমাদের অর্থের প্যারা পজিশনে আমাদের কী হয়ে যাবে, আমাদের নাইট্রেশন হয়ে যাবে। তো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরেই, মানে 2-1 বছর পরপরই কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা বলো আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা বলো, সেখানে কিন্তু আমার এখান থেকে প্রশ্ন আসে। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া গার্ড দিলে, আপনি যদি গার্ড দেন, গার্ড দিলে আপনার ভাইয়া কেন অর্থ আর প্যারাতে যায়, কেন অর্থ আর প্যারাতে যায়, গার্ড দিলে অর্থ আর প্যারাতে কেন যায়, এবার কেন মেটাতে গেল না? নর্মালি তো মেটাতে যায়, এবার গার্ড দিলে কেন অর্থ আর প্যারাতে যায়, মেটাতে কেন যায় না? তুমি বলো তো কেন মেটাতে গেছিলো একটু আগে, কেন মেটাতে গেছিলো, রিজনটা কি? NH2 মুক্ত জোটটা কার সাথে গিয়ে যুক্ত হয় বলো তো, H প্লাসের সাথে যুক্ত হয়। মানে কি, যখন এখানে অ্যাসিড দিচ্ছ তাহলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেন দেখলেই NH2 কী করে, NH2 হচ্ছে হাইড্রোজেনের গপ করে খায়া ফেলায়, ঠিক আছে? তো হাইড্রোজেনের খায়া কী বানায় বলো তো ভাইয়া, NH3+ তৈরি করে ফেলে। এই NH3+, আর যেটা প্লাস থাকার কারণে সেটা কি বলো তো, যেহেতু ডিরেক্টলি এক্সের উপরে প্লাস চলে আসছে, সো এটা কি মেটা নির্দেশক হয়ে যায়। অ্যান্ড তুমি বলো আমারে ভাই, এই জায়গাতে এই NH2 থেকে, নাইট্রোজেনের থেকেও বড় হাইড্রোজেন H+ খাদক বসে আছে এখানে অক্সিজেন। অক্সিজেনের মধ্যে কয়টা মুক্তজোড় আছে, 2টা মুক্তজোড় আছে না? তাহলে এই অক্সিজেনের কাছে 2টা মুক্তজোড় আছে, আর এর কাছে কয়টা আছে, একটা। তাহলে যখন H+ ঘোরাঘুরি করবে এর আশেপাশ দিয়া, তখন এই H+ কে গ্রহণ করে, এই H+ হচ্ছে এইটা গ্রহণ করে, এইটার সাথে গিয়ে H+ যুক্ত হয়। বুঝতে পারছো কিনা? এখন দেখো তাহলে এইটার সাথে গিয়ে যদি H+ যুক্ত হয়, তাহলে দেখো এই অক্সিজেনটা হচ্ছে পজিটিভ চার্জ। এখন তুমি বলো এক্স কে, এক্স হচ্ছে নাইট্রোজেন, ওকে, আর নাইট্রোজেনের উপরে কি পজিটিভ চার্জ আসছে? না, আসে নাই। পজিটিভ চার্জটা কার সাথে গিয়ে যুক্ত হয়েছে, এবার এই জায়গার অক্সিজেনের সাথে গিয়ে যুক্ত হয়েছে। তাহলে এখন তুমি বলো প্লাস হচ্ছে এইখানে, এইখানে প্লাস হলে কি মেটা নির্দেশক হয়? না, যদি ডিরেক্টলি নাইট্রোজেনের উপরে প্লাস হইতো তাইলে গিয়ে সেটা আমাদের মেটা নির্দেশক হইতো। ওকে, সো এই কারণে যখন তুমি গার্ড লাগাই দিবা, গার্ড লাগাই দিলে তখন এই নাইট্রোমূলক আর আমাদের মেটা পজিশন, মানে H+ আর এটার সাথে যুক্ত হয়ে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করতে পারে না। দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি না, আমাদের মেটাতে গিয়েও যুক্ত হয় না, আমাদের নর্মাল অর্থর প্যারাতেই যুক্ত হয়। ক্লিয়ার? ওকে, সো আই গেস তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। সো এই বিক্রিয়াটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। সো এখন বলো তো, যদি এরকমভাবে তোমাকে দেওয়া থাকে যে আমার এখানে অ্যানিলিন আছে NH2, ওকে, এই জায়গাতে ধরো এরকম দেওয়া আছে CH3CO2O, এটা দেওয়া আছে, সাথে ধরো তোমাকে দেওয়া আছে HNO3, আর এইখানে দেওয়া আছে H2SO4। বলো তো এইবার যে নাইট্রেশনটা হবে, এই নাইট্রেশনে নাইট্রোমূলক কোথায় গিয়ে যুক্ত হবে? দেখো নাইট্রিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে নাইট্রেশন অবশ্যই। বাট দেখো তো এখানে
কি আছে ভাইয়া এখানে কি অ্যাসিডের সন্তান দেওয়া আছে নাকি নাই আছে। তাহলে এখন তুমি বলো আমাদের কী ধরনের নাইট্রেশন হবে এই জায়গায়, আমাদের নাইট্রোমূলক এবার কোথায় গিয়ে যুক্ত হবে, কি মেটাতে যুক্ত হবে নাকি অর্থ আর প্যারাতে? আই গেস তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। এবার আমাদের নাইট্রোমূলকটা কোথায় গিয়ে যুক্ত হবে বলো তবে? আমাদের হচ্ছে এই একটা অর্থ আর প্যারাতে গিয়ে যুক্ত হবে, একটা অর্থতে যাবে একটা প্যারাতে যাবে, কিন্তু তোমার মেটাতে যাবে না। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া ছিল আমাদের অ্যানিলিনের। তো আমরা এখন আমাদের অ্যানিলিনের আরও বেশ কিছু বিক্রিয়া দেখবো। সো এই বিক্রিয়াগুলো কি একটু আমরা চলো এক নজরে দেখে নিই। দেখো এই যে এখানে NH2 আছে, এই NH2-র মধ্যে তুমি হচ্ছে CH3I দিবা। বলো তো এখানে কোনো দালাল আছে? দালাল নাই। দালাল না থাকলে কই বিক্রিয়া করবে বাইরে? তোমরা জানো এটা মাইনাস এটা প্লাস, আর NH2 তো জানোই হাইড্রোজেন প্লাস বাকিটা মাইনাস। তাহলে ওই হাইড্রোজেনের সাথে আয়োডিন যুক্ত হয়ে যাবে, আর আমি এখানে কী পাবো বলো তো? বাক্স NH, এটার সাথে এখানে যুক্ত হবে CH3, দ্যাটস ইট, শেষ। ওকে, এখন বলো তো এখানে যদি এক্সেস দাও, এক্সেস CH3I দিছো এক্সেস পরিমাণে, অতিরিক্ত পরিমাণে, এবং এই জায়গায় আমাদের পটাশিয়াম K2CO3 দিতে হয়, তো দিলে পটাশিয়াম কার্বনেট যদি দেই তাহলে এখানে আমাদের কী হবে বলো? এক্সেস CH3I দিলে কি হয় তোমরা জানো, এটার নাম হচ্ছে এক্সস্টিভ মিথাইলেশন বিক্রিয়া। আর এক্সস্টিভ মিথাইলেশনে কি হয়? দুইটা হাইড্রোজেন মুক্ত জোর মিলাই কটা? তিনটা। তাহলে এই তিনটা জায়গায় তিনটা মিথাইল মূলক গিয়ে যুক্ত হবে, আর এর উপর একটা পজিটিভ চার্জ দিয়ে দেবো। ক্লিয়ার কিনা বলো তো? এইবার বলো তো প্লাসটা কার উপরে? নাইট্রোজেনের উপর না? তাহলে এইটার যদি নাইট্রেশন করতে যাই তাহলে নাইট্রোমূলক কই যাবে? অর্থর প্যারাতে যাবে না মেটাতে যাবে? অ্যান্সারটা নিজেরাই পারবা। ওকে ফাইন, এখন আসো এবার দেখো, খেয়াল করো, এই যে অ্যামোনিয়া দিলা NH2 দিলা, হ্যাঁ, এই অ্যামিনের সাথে তুমি যদি CH3I এর বিক্রিয়া দাও তাহলে কি হবে? দেখো তো এবার আবারও CH3I এর বিক্রিয়া, বাট এবার এখানে দালাল আছে নাকি নাই? আছে। কে আছে দালাল হিসাবে? লুইস অ্যাসিড, রাইট? যদি দালাল থাকে তাহলে তোমরাই বলো আমার এখানে কি হবে? এই জায়গায় আমার বিক্রিয়াটা কী হবে বলো তো? NH2, এখন তোমরাই বলো এই যে CH3+I-, এখন কই গিয়ে ঢুকবে? এবার কি বাক্সে ঢুকবে না বাক্সের বাইরে বিক্রিয়া করবে? বা বাক্সের ভিতরে বিক্রিয়া করবে। অ্যানিলিন কী নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তাহলে এই অর্থ পজিশনে আমাদের যাবে একটা মিথাইল মূলক, আর অ্যানিলিনের এই প্যারা পজিশনে আমাদের যাবে হচ্ছে আরেকটা মিথাইল মূলক। দ্যাটস ইট, ক্লিয়ার? এখন এই জায়গাতে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এখানে কিন্তু তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারবা না। লুইস অ্যাসিড হিসাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা যায় না। কেন যায় না? কারণ দেখো এই যে অ্যানিলিনের উপরে মুক্তজোর আছে। আমি তোমাদেরকে বলছিলাম যে যখন কারোর সাথে যদি কোনো একটা বেঞ্জিনের জাতকের সাথে বিক্রিয়া দিই, বেঞ্জিনের জাতকের মধ্যে যদি মুক্তজোর থাকে তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা যায় না। দেখবো তোমাদেরকে বিক্রিয়ার রুলসের মধ্যে আমি এরকম একটা লাইন একবার লিখে দিয়ে আসছিলাম, যখন আমি তোমাদেরকে বেঞ্জিনের বিক্রিয়া পড়াচ্ছিলাম সেই জায়গাতে লিখছিলাম। ওকে, তো এখানে মুক্তজোর থাকার কারণে আমরা এখানে কী করতে পারবো না? আমরা এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারবো না। অন্যগুলা FeCl3, FeBr3 এগুলো ব্যবহার করা যাবে। ঠিক আছে, ফাইন। এখন দেখো তুমি এখানে ব্রোমিনের বিক্রিয়া দিবা। দেখো ব্রোমিনের বিক্রিয়া দেবো, ব্রোমিন দুইভাবে বিক্রিয়া দেবো, একটা হচ্ছে FeBr3 দিয়ে, আর একটা হচ্ছে তোমার পানি দিয়ে। তাহলে ব্রোমিনের সাথে পানি দিলে কি হয়, আর ব্রোমিনের সাথে FeBr3 দিলে কি হয়? যদি তুমি ব্রোমিনের সাথে FeBr3 দাও, এখানে তো তোমরা জানোই ব্রোমিন একটা ব্রোমিন পজিটিভ, একটা ব্রোমিন কি নেগেটিভ। এখন দেখো বিক্রিয়াটা কী হবে আমরা আই গেস সবাই জানি। আমাদের এই ব্রোমিন দেখো দালাল আছে নাকি নাই? আছে। তাহলে বাক্সে ঢুকবে না বাক্সের বাইরে ঢুকবে? বাক্সে ঢুকবে। তাহলে আমাদের কী হবে বলো তো? এখানে এইখানে থাকবে হচ্ছে NH2, এই অর্থ পজিশনে একটা ব্রোমিন, আর আমাদের এই প্যারা পজিশনে NH2, আর আমাদের এইখানে লিখি NH2 আর আমাদের এই প্যারা পজিশনে যাবে আরেকটা ব্রোমিন। ক্লিয়ার? এখন দেখো যে তুমি যদি এবার এই ব্রোমিনের সাথে পানি দাও, ব্রোমিন আর পানি ইউজ করো, তখন যে জিনিসটা হয় দেখো, তখন আমাদের কী হবে? এখানে NH2, এই যে অর্থ পজিশন যেগুলো, এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, এটা প্যারা পজিশন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা করে ব্রোমিন গিয়ে অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে এখানে সব জায়গাতে একটা করে ব্রোমিন অ্যাড হয়ে গেল। তাহলে এটাকে আমাদের বলতে, এটা কি ট্রাই ব্রোমো, তিনটা ব্রোমো আছে, এটার নাম হচ্ছে ট্রাই ব্রোমো অ্যানিলিন বা TBA। ওকে, এই TBA এর একটা অদক্ষেপ পড়ে সাদা কালারের বা হলুদাভ সাদা কালারের অদক্ষেপ পড়ে। ক্লিয়ার? সো দেখো অ্যানিলিনের মধ্যে আমরা যদি ব্রোমিন দেই পানির উপস্থিতিতে, তখন কিন্তু আমরা কি পাবো বলো তো? TBA পাবো, ট্রাইব্রোমো অ্যানিলিন পাবো। এরকম একটা বিক্রিয়া, সিমিলার বিক্রিয়া তোমরা কিন্তু ফেনলের জন্য পড়ছো। তোমরা জাস্ট একটু রিওয়াইন্ড করে দেখতে পারো। আমাদের পার্থদা তোমাদেরকে যখন ফেনলের বিক্রিয়াগুলো পড়াইছিল, সেখানেও কিন্তু ঠিক সিমিলার এরকম একটা বিক্রিয়া ছিল। এবার দেখো এই অ্যানিলিনের সাথে তুমি HNO3 আর H2SO দিবা, অর্থাৎ অ্যানিলিনের নাইট্রেশন করবা। তুমি যদি অ্যানিলিনের নাইট্রেশন করো তাহলে এবার কী হবে বলো তো? নাইট্রোমূলক কোথায় গিয়ে যুক্ত হবে? এটা হচ্ছে আমাদের NH2। নাইট্রোমূলক কোথায় গিয়ে যুক্ত হবে বলো তো গাইস? কোথায় যুক্ত হবে নাইট্রোমূলক? দেখো অ্যানিলিনকে অর্থ আর প্যারা না, তাহলে একটা নাইট্রোমূলক অর্থতে আরেকটা কি প্যারা থেকে যুক্ত হবে।
কিন্তু আসলে না, তোমরা জানো অ্যানিলিনের নাইট্রেশনে নাইট্রোমূলক কই গিয়ে যুক্ত হয়, ব্যাটাতে গিয়ে যুক্ত হয়। বাট দেখো তো তারপরের বিক্রিয়াটা, এই HNO3 দিছো, তারপরে H2SO4 দিছো, এরপরে দেখো এই যে দেখো CH3CO2O আর পানি দিছো, মানে কি অ্যাসিডের কি দিছো, সন্তান দিছো। তাহলে এখন নাইট্রোমূলক কোথায় গিয়ে যুক্ত হবে? এইবার ইন দ্যাট কেস আমাদের এই অ্যানিলিনের যদি তুমি নাইট্রেশন করো, একটা নাইট্রোমূলক অর্থ পজিশনে যাবে, আরেকটা নাইট্রোমূলক তোমার হচ্ছে ভাইয়া এই আমাদের প্যারা পজিশনে যাবে। ওকে, দ্যাটস ইট। সাইগেস বুঝতে পেরেছো? এবার তারপর একটা তো খুবই সহজ, H2SO4, এটাকে আমরা কীভাবে বলবো? OH SO3H। সো আমরা জানি OH - SO3H প্লাস। সো তোমরাই বলো এখন তাহলে এবার কী হবে? এই NH2 এটা হচ্ছে আমাদের সালফোনেশন, এটা যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তাহলে এখানে একটা SO3H যাবে প্লাস আরেকটা হচ্ছে আমাদের কোথায় যাবে বলো তবে? NH2, আর এই জায়গায় যাবে আমাদের একটা SO3H। ক্লিয়ার? এগুলোর নাম হচ্ছে সালফোনিলিক অ্যাসিড, এগুলোকে বলা হয় সালফোনিলিক অ্যাসিড। কী বলা হয়? সালফোনিলিক অ্যাসিড। এটাও তোমাদেরকে ভাইয়া কিন্তু আগে একবার পড়াইছি। তো তাহলে দেখো আমরা মোটামুটি আমাদের অ্যানিলিনের কী কী ধরনের বিক্রিয়া হয়, সেই অ্যানিলিনের বিক্রিয়াগুলো কিন্তু আমরা কমপ্লিটলি দেখে ফেললাম। এই যে বিক্রিয়াগুলো, এগুলো হচ্ছে আমাদের কী বিক্রিয়া অ্যানিলিনের বলো তো? এগুলো হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো খেয়াল করো, এই যে প্লাস গিয়ে এখান থেকে এই পজিশনে যে হাইড্রোজেনগুলো আছে এগুলোকে সরাই দিচ্ছে, রাইট? তো এটা কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এইখানেও কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। বাট এগুলো হচ্ছে কোথায় বলো তো? এগুলো হচ্ছে আমাদের কোথায়? আমাদের হচ্ছে শাখায়, ব্রাঞ্চের মধ্যে প্রতিস্থাপন, ঠিক আছে? শিকলে প্রতিস্থাপন আমরা বলতে পারি, এগুলো আমাদের শিকলে বা মূলকে প্রতিস্থাপন। আর এটা কিন্তু আমাদের হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রতিস্থাপন বা বলয়ের মধ্যে প্রতিস্থাপন। এবং এই বলয়ের মধ্যে বাক্সের মধ্যে অলওয়েজ কে ঢুকে? প্লাস ঢুকে, তাহলে প্লাস গিয়ে প্লাসকে সরাচ্ছে। তাহলে এগুলো আমাদের কী ধরনের প্রতিস্থাপন গাইজ? এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ভাইয়া? এগুলো হচ্ছে আমাদের অ্যানিলিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো আমরা অ্যানিলিনের মোটামুটি সকল ধরনের বিক্রিয়াই দেখে ফেললাম, এবং হচ্ছে আমরা আমাদের অ্যামিনেরও মোটামুটি সকল ধরনের বিক্রিয়া দেখে ফেললাম। তো আমরা এবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যামিন বা অ্যানিলিন এদেরকে কীভাবে শনাক্ত করে। তো এই আমাদের প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন এদের শনাক্তকরণের একটা খুব বিখ্যাত বিক্রিয়া আছে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কার্বিল-অ্যামিন বিক্রিয়া। তো দেখো এই যে কার্বিল-অ্যামিন বিক্রিয়া কি, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কার্বিল-অ্যামিন বিক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, কারণ এই বিক্রিয়া দিয়ে, একটা বিক্রিয়া দিয়ে তুমি কতগুলো জিনিস শনাক্ত করতে পারো, জাস্ট একটু লক্ষ্য করো। আমরা প্রাইমারি অ্যামিন শনাক্ত করতে পারি। প্রাইমারি অ্যামিন মানে বলতে বোঝাচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, মানে ধরো এই যে RNH2, আমরা এদেরকে শনাক্ত করতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে অ্যানিলিনকে শনাক্ত করতে পারি। অ্যানিলিন মানে কি বলতো? বাক্স NH2, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন শনাক্ত করে। তারপর আমরা কাকে পারি? ক্লোরোফর্ম শনাক্ত করতে পারি, অর্থাৎ CH-Cl3। এই যে দেখো আমরা কয়টা জিনিস শনাক্ত করতে পারি? 3টা জিনিস। তো এই কারণে এই কার্বিল-অ্যামিন বিক্রিয়া কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া হচ্ছে আমাদের এই কার্বিল-অ্যামিন বিক্রিয়া। তো এই কার্বিল-অ্যামিন বিক্রিয়া দিয়ে 3টা জিনিস শনাক্ত করা যায়, এবং বিক্রিয়াটা কি চলো আমরা একটু দেখে নেই। আমি যদি এই জায়গাতে ধরো আমি একটা অ্যানিলিন দিলাম, অ্যানিলিন থাকবে, সেই অ্যানিলিনের সাথে তুমি যদি এই জায়গাতে একটা ক্লোরোফর্ম দাও, CaCl3 দাও, এবং তুমি যদি এইখানে একটা ক্ষার ইউজ করো, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তুমি যদি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে এইখান থেকে তুমি কী পাবা জানো? তুমি এখানে পাবা হচ্ছে এই ফিনাইল আইসোসায়ানাইড, আর পাবা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, আর পাবা হচ্ছে পানি। এই যে ফিনাইল আইসোসায়ানাইড তুমি পাচ্ছ, এর কিনা তীব্র দুর্গন্ধ থাকে। কি থাকে ভাইয়া বলো তো? তীব্র দুর্গন্ধ। আর এই তীব্র দুর্গন্ধ থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এইখানে আমাদের তোমার কি আছে। এই জায়গাতে আমাদের কি আছে? আমাদের অ্যানিলিন আছে, অথবা আমাদের এই জায়গায় কি আছে বলো তো? আমাদের এখানে ক্লোরোফর্ম আছে, ঠিক আছে? তো এই সেম জায়গাটাতে অ্যানিলিনের পরিবর্তে তুমি চাইলে কিন্তু RNH2 বসাতে পারতা। আর তুমি যদি এখানে RNH2 বসাতা, তাহলে তুমি এখানে কি পাইতা? NC পাইতা। এই NC থাকলেই এটা হচ্ছে আইসোসায়ানাইড, আর আইসোসায়ানাইডে কী থাকে? বা তীব্র দুর্গন্ধ থাকে। সেই দুর্গন্ধ থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এখানে আমাদের তোমার কী আছে বলো তো? আমাদের এখানে অ্যামিন আছে। তো আমাদের এখানে কি থাকতে পারে? এটা হচ্ছে আমাদের এই অ্যামিনটা কি বলতো ভাই? এটা হচ্ছে আমাদের প্রাইমারি মানে অ্যানিলিনও হতে পারে, আবার এটা হচ্ছে আমাদের এই প্রাইমারি অ্যামিনও হতে পারে। তো আমরা এখান থেকে কি শনাক্ত করতে পারি? আমরা
অ্যামিন শনাক্ত করতে পারি যে আমাদের এখানে অ্যামিন আছে নাকি নাই। এখন দেখো, খেয়াল করো যে এই যে আমি যে শনাক্ত করলাম, যে আমি অ্যামিন শনাক্ত করলাম, সেই অ্যামিনটা কিন্তু আমার অ্যালিফেটিক অ্যামিন মানে RNS2 হইতে পারে, আবার সেটা কিন্তু আমার অ্যারোমেটিক অ্যামিন মানে কি বাক্স NH2 হইতে পারে। ওকে, তো এখন এই কোনটা হবে, প্রাইমারি অ্যামিন হবে নাকি আমাদের অ্যানিলিন হবে, সেইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? দেখো, সেইটা আইডেন্টিফাই করব কিভাবে? এইটা আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা বিখ্যাত বিক্রিয়া আছে, এবং এই বিক্রিয়ার নাম হচ্ছে ভাইয়া ডায়াজোকরণ বিক্রিয়া। নাম কি বলতো? ডায়াজোকরণ বিক্রিয়া। তার মানে আমি অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনকে কীভাবে পার্থক্য করতে পারি? আমি অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিনকে আমি হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া দিয়ে পার্থক্য করতে পারি। এখন আমাদের এই ডায়াজোকরণ বিক্রিয়াটা কীভাবে, খেয়াল করো। ডায়াজোকরণ বিক্রিয়াটা হচ্ছে এরকম যে ধরো আমি এখানে RNH2 নিলাম, RNH2 অর্থাৎ এটা আমাদের একটা প্রাইমারি অ্যামিন নিলাম। এখন এই প্রাইমারি অ্যামিনের মধ্যে আমরা কার বিক্রিয়া দিব? আমরা হচ্ছে ONO অর্থাৎ HONO এর বিক্রিয়া দিব। এই HONO যে বিক্রিয়া দিব, দেখো HONO কে একটু বোঝার ট্রাই করো, বা HONO কি জানো? HONO হচ্ছে আমাদের HNO2। এখন HNO2 এটা খুবই আনস্টেবল একটা পদার্থ, আনস্টেবল একটা পদার্থ। ওকে, ধরো তুমি বাজারে গেলা, তুমি মনে করো যে টিকাটুলি গেলা, ওই যে আমাদের হাটখোলাতে কেমিক্যাল পাওয়া যায়, সেখানে গিয়ে তুমি বললা যে ভাই আমাকে HNO2 দেন। তুমি মনে করো বোতল ভর্তি করে HNO2 নিয়ে আসছো, বাসায় আসবা, আসার পর ক্যাপ খুলবা, খুলে ঢাইলা দেখবা এটা HNO3 হয়ে গেছে। ওকে, তো তার মানে আসলে HNO2 খুবই আনস্টেবল একটা পদার্থ, এবং এইটা খুব সহজেই কিসে কনভার্ট হয়ে যায়? এটা HNO3-তে কনভার্ট হয়ে যায়। তাহলে এখন আমাকে কিন্তু এই HNO2 যেহেতু আমি বাজারে কিনতে পারতেছি না, তো আমাকে কী করতে হয়? পাত্রের মধ্যে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে হয়। এখন এই পাত্রের মধ্যে ইনস্ট্যান্ট তৈরি করার জন্য আমরা কী দিই? এখানে আমরা এখানে NaNO2 দেই, ওকে, এবং হচ্ছে HCl দিই। তুমি যদি NaNO2 আর HCl পাত্রের মধ্যে ঢেলে দাও, তারা বিক্রিয়া করে তোমাকে কী তৈরি করবে? HONO অর্থাৎ HNO2 তৈরি করবে, এবং তার সাথে আমাদের এই RNH2 বিক্রিয়া করে কী তৈরি করে জানো? এটা থেকে RNH2 বিক্রিয়া করে তৈরি করে RN2Cl অর্থাৎ অ্যালকাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? আমাদের এখানে RN2Cl তৈরি হবে, এবং এই জায়গাতে আমাদের হচ্ছে পানি তৈরি হবে, H2O অর্থাৎ আমরা এখান থেকে পানি পাচ্ছি। ওকে, কি পাচ্ছি বলো তো ভাইয়া? পানি পাচ্ছি। তো পানিটা কি বলো তো? HOH, পানি পাচ্ছ। তো খুব ভালো কথা পাইলা। এখন এই জায়গাটাতে, সেম জায়গাতে আমি যদি এবার এখানে RNH2 না দিয়ে বাক্স NH2 দিই, বাক্স NH2 দিলে কী হবে বলো তো? আমি এখানে বাক্স NH2 দিলাম। এখন এই জায়গাতে বাক্স NH2 দিলে কি হবে একটু লক্ষ্য করো। মানে আমি অ্যানিলিন দিলাম, অ্যানিলিনের মধ্যে যদি আমি HONO দেই, এবং এই জায়গাতে যদি আমি NaNO2 দেই এবং HCl দেই, দিলে বা কী হবে বলো তো? এখানে আমরা পাবো হচ্ছে বাক্স N2Cl আর পাবো হচ্ছে HOH। ঠিক আগের মতোই আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড পাচ্ছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর হচ্ছে আমরা পানি পাচ্ছি। এখন এই জায়গাতে ইম্পর্ট্যান্ট জিনিসটা, যেই জিনিসটা হচ্ছে বলতো, এই বন্ডটা আর এই বন্ডটার মধ্যে কোনটা স্ট্রং বন্ড, কোনটা উইক বন্ড? এটা কিন্তু আমাদের কম্পারেটিভলি স্ট্রং বন্ড, আর এটা কি আমাদের কম্পারেটিভলি উইক বন্ড। তো যেটা উইক বন্ড সেটা কি হয়? এটা কিন্তু আমাদের খুব ইজিলি ভেঙে যায়। তো এইটা নর্মালি ভেঙে যায়, ভেঙে কি তৈরি করে? দেখো এখানকার H+ আর এই যে Cl আছে, Cl- এটার সাথে মিলে কি তৈরি করে? HCl আকারে বের হয়ে যায়। আর এই N2 ধান্দাই থাকে কেমনে এটা বের হয়ে যাবে। নাইট্রোজেন দুইটা থাকলে এটা নাইট্রোজেন আকারে বের হয়ে যাওয়ার ধান্দায় থাকে, নাইট্রোজেন একটা থাকলে অ্যামোনিয়া আকারে বের হয়ে যাওয়ার ধান্দায় থাকে। এর ধান্দাই হচ্ছে কেমনে এখান থেকে বের হয়ে যাওয়া যায়। তাহলে দেখো, যখন হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে HCl তৈরি করলো, তখন নাইট্রোজেনটা এখান থেকে বের হয়ে গেল, আর নাইট্রোজেন কি গ্যাস, তো এটা গ্যাস আকারে বের হয়ে যায়। তাহলে বাকি থাকে কি বলো তো? আর হচ্ছে OH, অর্থাৎ আমি কিন্তু অ্যালকোহল পাচ্ছি। তাহলে আমি পাচ্ছি হচ্ছে অ্যালকোহল, HCl আর নাইট্রোজেন। ক্লিয়ার? এখন দেখো এটা কেন ভাঙছে কেন ভাই বলো তো? এটা আমাদের নর্মাল টেম্পারেচারে, নর্মাল অবস্থায় এটা ভেঙে যায়। এটা খুবই আনস্টেবল, কারণ এই বন্ডটা অনেক উইক বন্ড। আর N2Cl এটা ধান্দাই থাকে কেমনি এখান থেকে বের হয়ে যাবে, মানে N2Cl এখান থেকে বের হয়ে যাওয়ার ধান্দাই থাকে। নাইট্রোজেন আকারে বের হয়ে যাবে, ক্লোরিনটা হাইড্রোজেনের সাথে HCl আকারে বের হয়ে যাবে, আর বাকিটা মিলে আদার্স যৌগ তৈরি করবে। তো এরও ধান্দা থাকে হচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়া। ক্লিয়ার? সো এও এখান থেকে বের হয়ে যাবে। এখন দেখো, এ যদি এখান থেকে বের হয়ে যায়, দেখো তাহলে কী হবে? কী যৌগ তৈরি করবে বলো তো? এটা এখান থেকে তৈরি করবে কি? বাক্স OH। দেখো এই যে এটা চলে গেল, নাইট্রোজেন বের হয়ে গেল N2 আকারে, ক্লোরিন HCl এর সাথে তৈরি হয়ে গেলো HCl, আর আমরা পাবো কি? বাক্স OH। রাইট? এটাই তো পাবো, এও ভেঙে যাবে। বাট বলো তো, এটা কি আমাদের কম্পারেটিভলি একটু কী বন্ড? একটু স্ট্রং বন্ড না?
একটু স্ট্রং বন্ড। এখন এই জিনিসটাকে তুমি যদি ডায়াজোনিয়াম ক্লোরাইড আকারেই রাখতে চাও, যদি একে ডায়াজোনিয়াম ক্লোরাইড আকারেই রাখতে চাও, তাহলে আমাকে কী করতে হয়, আমার এই বিক্রিয়াটার টেম্পারেচার কমাই দিতে হয়। এটাকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করাইতে হয়। তুমি যদি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করাও, তাহলে আমাদের কি হয়, এই অ্যানিলিনের সাথে HNO2 বিক্রিয়া করে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে, এবং 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে করালে আমাদের আর এই বন্ধনটা ভাঙতে পারে না। ঠিক সিমিলারলি তুমি যদি এই বিক্রিয়াটাকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করাও, তাহলে কি হবে, তাহলে কি এটা ভাঙতে পারবে না? না, এটা 0 থেকে 5 ডিগ্রিতে করাইলেও এটা ভেঙে যাবে, কারণ এটা কি একটা উইক বন্ড, আর এটা যেহেতু একটু কম্পারেটিভলি স্ট্রং বন্ড, তাই এটা 0 থেকে 5 ডিগ্রিতে গেলে এই ডায়াজোনিয়াম ক্লোরাইড এখান থেকে ভাঙা বের হইতে পারে না, এটা তোমার কি করতে পারে, স্টে করতে পারে। বাট এটা 0 থেকে 5 ডিগ্রিতেও ভেঙে যায়, অর্থাৎ 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করাইলেও তুমি এখান থেকে পাবো হচ্ছে অ্যালকোহল, HCl আর নাইট্রোজেন। নাইট্রোজেনের কি বুদবুদ, যেহেতু গ্যাস, সো বুদবুদ বেরোবে এখান থেকে, বুদ বেরোবে। আর দেখো এই যে অ্যানিলিনের সাথে তুমি যদি করো, তখন কিন্তু আমি এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড পাচ্ছি, এবং এখানে কিন্তু আর কোনো বুদবুদ বেরোচ্ছে না। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে দেখো এখন কি তুমি এদেরকে আলাদা করতে পারবা কি না? তুমি এই অ্যানিলিন এবং হচ্ছে প্রাইমারি অ্যামিন, এদের সাথে কার বিক্রিয়া দিবা? HNO2 বিক্রিয়া দিবা। কত ডিগ্রিতে? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে একটা থেকে বুদবুদ পাবো, আর একটা থেকে কিন্তু আমি বুদবুদ পাবো না। যেটা থেকে বুদবুদ পাবো সেটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন, আর যদি বুদবুদ না পাই তাহলে সেটা হবে আমাদের হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। ওকে, তাহলে বুদবুদ পাইলে প্রাইমারি অ্যামিন বা অ্যালিফেটিক অ্যামিন, আর বুদবুদ না পাইলে সেটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক অ্যামিন। ক্লিয়ার? এখন দেখো তো, খেয়াল করো তো, বোঝার ট্রাই করো। যদি এই বিক্রিয়াটা 0 থেকে 5 ডিগ্রিতে না করে আমি যদি এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করতাম, বা আমি যদি এটা কক্ষ তাপমাত্রায় করতাম, তখন কি আর এই বন্ধনটা থাকতো, স্ট্রং থাকতো? না, এই বন্ধনটা কিন্তু তখন ভেঙে যেত। আর তখন ভেঙে গেলে আমি প্রোডাক্ট হিসেবে কী পাইতাম বলো তো ভাই? আমি পাইতাম হচ্ছে ফেনল, নাইট্রোজেন, আর পাইতাম কি? HCl। তখন কিন্তু আমি এখানেও কিন্তু নাইট্রোজেনের কী পাইতাম বলো তো ভাইয়া? বুদবুদ পাইতাম। ওকে, তাহলে কি বুঝলা ব্যাপারটা? তুমি যেটা বুঝলা যে ডায়াজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া যদি 0 থেকে 5 ডিগ্রিতে করাও, তাহলে তুমি ডায়াজোনিয়াম ক্লোরাইড পাবা। আর তুমি যদি এটাকে 0 থেকে 5 ডিগ্রিতে না করাও, তুমি যদি কক্ষ তাপমাত্রায় করাও, তখন কিন্তু তুমি ঠিক ওই অ্যালিফেটিকের মতো তুমি পাবা অ্যালকোহল, মানে ফেনল, নাইট্রোজেনের বুদবুদ, আর হচ্ছে HCl। ক্লিয়ার? তার মানে কক্ষ তাপমাত্রায় কিন্তু আমি এদেরকে আলাদা করতে পারবো না, দুইটা থেকে আমি বুদবুদ পাবো। বাট আমি আলাদা করতে গেলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করাইতে হবে? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এটাকে করাইতে হবে। এবং এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, যে আমরা কীভাবে আমাদের অ্যালিফেটিক অ্যামিন এবং হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনকে পার্থক্য করতে পারি। তা আমরা তো এতক্ষণ কীভাবে অ্যামিন শনাক্ত করে সেটা আমরা দেখলাম, যে আমাদের অ্যালিফেটিক অ্যামিন মানে প্রাইমারি অ্যামিন এবং এই অ্যানিলিন আমরা কীভাবে শনাক্ত করতে পারি, বা আমরা কার্বিল অ্যামিন বিক্রিয়া দিয়ে শনাক্ত করতে পারি। তারপর এদেরকে আমরা কীভাবে আলাদা করব, মানে আমাদের অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিনকে আমরা কীভাবে পার্থক্য করব সেটাও কিন্তু আমরা দেখলাম। সেই বিক্রিয়াটার নাম হচ্ছে আমাদের ডায়াজোকরণ বিক্রিয়া। এবং ডায়াজোকরণ বিক্রিয়াতে তোমরা দেখছো, যখন আমরা অ্যালিফেটিক অ্যামিন নেই, তখন আমাদের সেখান থেকে কী হয়? অ্যালকোহল পাওয়া যায়, আর হচ্ছে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যায়। আর আমরা যখন অ্যারোমেটিক অ্যামিন নেই, তখন সেখান থেকে আমরা কী পাই? আমরা পাই হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এবং সেখানে কিন্তু কোনো বুদবুদ পাওয়া যায় না। তো এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা আমাদের অ্যালিফেটিক অ্যামিন আর কোনটা আমাদের অ্যারোমেটিক অ্যামিন। এখন প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করার আরেকটা স্পেশাল বিক্রিয়া আছে, এবং সেই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান মাস্টার্ড ওয়েল রিঅ্যাকশন। এখন এই হফম্যান মাস্টার্ড ওয়েল রিঅ্যাকশনটা কীরকম হবে দেখো। এটা হচ্ছে আমরা একটা প্রাইমারি অ্যামিন নিব। প্রাইমারি অ্যামিন বলতে বোঝাচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন, তার মানে আমরা হচ্ছে RNH2 নিব। এখন এই যে RNH2, দেখো এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি RNHH, রাইট? এইখানে এই এইচটা হচ্ছে প্লাস আর NH হচ্ছে কি? মাইনাস। এবার এর সাথে আমরা কার্বন ডাইসালফাইডের বিক্রিয়া দিব। এই RNH2-র সাথে কার বিক্রিয়া দিবা? কার্বন ডাইসালফাইড। তো কার্বন ডাইসালফাইড মানে কি? এই যে এটা হচ্ছে আমাদের কার্বন ডাইসালফাইড। কার্বন ডাইসালফাইডে যদি তুমি বিক্রিয়া দাও, কী হবে ভাই? দেখো এটা খুবই সহজ, এই পাই বন্ধন ভেঙে যাবে, এখানকার হাইড্রোজেন গিয়ে হচ্ছে সালফারের সাথে লাগবে, আর ভাইয়া এই কার্বনের সাথে কে গিয়ে যুক্ত হবে? এই আমাদের RNH, এই অংশটুকু আমাদের কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে। ওকে, হওয়ার পর এখন এই জায়গাতে যদি আমি HgCl2 দিলে যেটা হয়, এখান থেকে H2 অপসারিত হয়, H2S অপসারণ হয় এই জায়গা থেকে। তাহলে এখন তুমি H2S কীভাবে নিবা? খেয়াল করো তো ভাইয়া, এই যে কার্বনটা আছে, এই কার্বন থেকে যাবে আমার SH, আর দেখো এই নাইট্রোজেন থেকে যাবে হচ্ছে আমার H, মিলে কী হবে বলো তো ভাইয়া? H2S বের হয়ে যাবে। আর H2S যদি বের হয়ে যায়, আমরা এখানে কী পাবো?
এন, হাইড্রোজেন চলে গেছে, থাকতেছে এখানে শুধু কার্বন আর থাকতেছে ডাবল বন্ড এস। এখন দেখো এই জায়গাতে দেখো তোমার একটা অপসারণ বিক্রিয়া হয়েছে, আর অপসারণ বিক্রিয়া হলে এখানে কি হয় বলো তো ভাইয়া, এখানে হচ্ছে আমাদের পাই বন্ধন পাওয়া যায়, তার মানে আমরা এই যৌগটা পাবো। ওকে, আর এই যে যৌগটা, এই যৌগটার নাম কি জানো? এই যৌগটার নাম হচ্ছে অ্যালকাইল আইসোথায়োসায়ানেট। এটার নাম কীভাবে বলো তো? এর নাম হচ্ছে অ্যালকাইল আইসোথায়োসায়ানেট। আমরা এখানে অ্যালকাইল আইসোথায়োসায়ানেটের তোমার তীব্র ঝাঁঝালো গন্ধ পাই, যেটা কিনা আমাদের সরিষার তেলে পাওয়া যায়। এই কারণে এটার নাম হচ্ছে হফম্যান মাস্টার্ড অয়েল রিঅ্যাকশন। ওকে, এটার নাম কি হচ্ছে? হফম্যান মাস্টার্ড অয়েল রিঅ্যাকশন। তো আমরা এই অ্যামিনের বিখ্যাত সব বিক্রিয়াগুলো দেখে ফেললাম, যে আমরা কীভাবে হচ্ছে অ্যামিনকে শনাক্ত করতে পারবো, আমরা কীভাবে অ্যালিফেটিক অ্যামিন অ্যারোমেটিক অ্যামিনকে পার্থক্য করতে পারবো, কীভাবে আমরা প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করতে পারবো, এবং প্রাইমারি অ্যামিন শনাক্ত করার একটা বিখ্যাত বিক্রিয়া হচ্ছে হফম্যান মাস্টার্ড অয়েল রিঅ্যাকশন, সেটাও আমরা দেখে ফেললাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কীভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে পার্থক্য করব। তো এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে কীভাবে পার্থক্য করে, এটাকে দুইটা জিনিস দিয়ে পার্থক্য করা যায়। একটা হচ্ছে HNO2 দিয়ে, আর একটা হচ্ছে হিন্সবার্গ টেস্ট। তো হিন্সবার্গ টেস্টকে সেটা নিয়ে পরে আসতেছি, আগে দেখো HNO2 টেস্ট। এখন এই HNO2 টেস্টটা কি, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। খেয়াল করো, তোমরা আগেই জানো HNO2 খুবই আনস্টেবল পদার্থ, তাই এটাকে বানানোর জন্য আমাদের কি দিতে হয়? NaNO2 আর হচ্ছে আমাদের একটা অ্যাসিড দিতে হয়। অর্থাৎ ধরো আমি HCl দিব, HCl দিলে আমরা কি পেয়ে যাবো? এখান থেকে HNO2 পেয়ে যাবো। এটাকে পাত্রের মধ্যে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে হয়। তো ধরো আমি যদি এখানে একটা প্রাইমারি অ্যামিন দেই, RNH2 দেই, এবং এর সাথে আমি যদি তোমার হচ্ছে HNO2 এর বিক্রিয়া দেই, HNO2, তাহলে ভাই কী হয় একটু লক্ষ্য করো। HNO2 এর বিক্রিয়া দিলে যে জিনিসটা হয়, তোমরা জানো HNO2 কে আমরা এইভাবে লিখতে পারি OHNO2, OH মাইনাস NO2 কি প্লাস, রাইট? তাহলে এখানে যে জিনিসটা পাবো আমরা সেটা হচ্ছে এখানকার OH, আর তোমরা তো জানো অ্যামোনিয়াকে কীভাবে ভাঙে, RNH, অ্যামিনকে এভাবে ভাঙে H প্লাস NH মাইনাস, এখানকার H প্লাস এখানকার OH মাইনাস মিলে আমার এখানে পানি বের হয়ে যাবে, আর আমি এখানে পাবো RNHNO2, আমরা এই জিনিসটা পাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো খেয়াল করো, এটা পাইলাম। এখন আমি যদি 2 ডিগ্রি অ্যামিন দেই, তাহলে আমি সেখান থেকে কি পাবো ভাইয়া? দেখো 2 ডিগ্রি অ্যামিন দিলে সেখান থেকে কি পাওয়া যায়? 2 ডিগ্রি অ্যামিন বলতে বোঝাচ্ছে RNHR। তাহলে এর সাথে তুমি যদি এই যে তো আমি যদি এখানে একটা 1 ডিগ্রি অ্যামিন নেই, 1 ডিগ্রি অ্যামিন বলতে বোঝাচ্ছি RNH2। এই 1 ডিগ্রি অ্যামিনের সাথে তুমি যদি HNO2 এর বিক্রিয়া দাও, এবং তোমরা জানো HNO2 কীভাবে বানায় বলো তো? NaNO2 আর হচ্ছে HCl। তো তুমি যদি এটা দাও, দিলে তোমার কি মনে হয়? একটু আগে বিক্রিয়াটা দেখছো যে RNH2 সাথে আমি যদি NaNO2 আর HCl এর বিক্রিয়া দেই, তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা পাই হচ্ছে আমাদের অ্যালকোহল, আর পাবো হচ্ছে নাইট্রোজেন। যে নাইট্রোজেনে কি পাওয়া যায় বলো তো ভাইয়া? বুদবুদ পাওয়া যায়। নাইট্রোজেন যেহেতু একটা গ্যাস, সো গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাই? বুদবুদ পাই। এই বিক্রিয়াটা তোমরা অলরেডি দেখে আসছো, রাইট? এখন একটু খেয়াল করো, তুমি যদি 2 ডিগ্রি অ্যামিন নাও, তাহলে তুমি কি পাবা? 2 ডিগ্রি অ্যামিন বলতে বোঝাচ্ছি RNNHR। তাহলে RNHR আমি যদি 2 ডিগ্রি অ্যামিন নেই, তাহলে এর সাথে যদি HNO2 এর বিক্রিয়া দেই, তাহলে এইবার কিন্তু আর আমি এখান থেকে অ্যালকোহল আর বুদবুদ পাবো না। এটা কেবল প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রেই হয় যে আমরা অ্যালকোহল পাই আর বুদবুদ। তোমরা এই বিক্রিয়াটা ডায়াজোকরণ বিক্রিয়াতে কিন্তু অলরেডি দেখছো। এখন তুমি যখন 2 ডিগ্রি অ্যামিন দিবা, সেখানে যখন এই HNO2 এর বিক্রিয়া দাও, HNO2, এবং এটাকে আমরা কিভাবে দেই? NaNO2 আর HCl এই আকারে হচ্ছে আমরা পাত্রের মধ্যে যোগ করি, সেটা বিক্রিয়া করে HNO2 তৈরি করে। তো এইখানে যে জিনিসটা হয়, দেখো এই যে HNO2 এটাকে তোমরা লিখতে পারি এইভাবে OHNO2, রাইট? তো এখানকার OH আর এখানকার H মিলে কি বানাবে? পানি, আর বাকিটা হচ্ছে যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা পাবো RNR, আর এখানে পাবো হচ্ছে NO2। যেই জিনিসটা কিনা আমরা কি পাই? আমরা হচ্ছে তৈলাক্ত স্তর পাই।
তৈলাক্ত স্তর। তার মানে দেখো আমি যখন 1 ডিগ্রি অ্যামিনের সাথে HNO2 দেই আমি পাই অ্যালকোহল আর নাইট্রোজেনের বুদবুদ। আমি যখন 2 ডিগ্রি অ্যামিন দেই তখন সেখান থেকে আমি কি পাই, আমি পাই হচ্ছে তৈলাক্ত স্তর। আর আমি যদি ভাই 3 ডিগ্রি অ্যামিন দেই সেখান থেকে আমি কি পাবো, 3 ডিগ্রি অ্যামিন মানে কি আর এন, এইখানে আর এবং এইখানেও আর, 3টা অ্যামিন 3 ডিগ্রি অ্যামিন দিলাম। এই 3 ডিগ্রি অ্যামিনের সাথে আমরা যখন HNO2 এর বিক্রিয়া দেই তখন কি হয় জানো, HNO2 এর বিক্রিয়া দিলে তোমরা তো জানো এই জায়গাতে আমাদের খেয়াল করো NaNO2 আর হচ্ছে HCl যদি তুমি দাও তাহলে এইখানকার যে দেখো এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, এখানকার হাইড্রোজেন এখানকার ওইচের সাথে মিলে যায় পানি বানাবে, এরকম কিন্তু কোনো সিচুয়েশন এই জায়গাতে নাই। এখন যে জিনিসটা হয় এখানে কি আছে, এখানে একটা মুক্তজোড় আছে। তো এই মুক্তজোড় কি করতে পারে, সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। তখন এই মুক্তজোড়টা এই হাইড্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করলে আমি কি পাবো, দেখো এটাকে আমি লিখতে পারি R3N। এই মুক্তজোড়টা হাইড্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করলে পাবো হচ্ছে এই আয়নটা পাবো, এবং তার সাথে দেখো বাকি আছে কি NO2, জাস্ট NO2 এখানে যুক্ত হয়ে যাবে। এবং এই যে যৌগটা তুমি পাচ্ছ এটাকে কি বলা হয় জানো, এটাকে বলা হয় কোয়াটারনারি লবণ। এটার নাম কি, কোয়াটারনারি লবণ। তো তোমরা একটু লিখে রাখো কোয়াটারনারি লবণ লিখে রাখো। হ্যাঁ, তাহলে কোয়াটারনারি লবণ, যেই কোয়াটারনারি লবণের আমরা পাবো হচ্ছে স্বচ্ছ দ্রবণ। ওকে, তার মানে দেখো আমি যখন আমার 1 ডিগ্রি অ্যামিন নিচ্ছি, 1 ডিগ্রি অ্যামিনের সাথে HNO2 বিক্রিয়া দিচ্ছি তখন আমি পাচ্ছি নাইট্রোজেনের বুদবুদ আর অ্যালকোহল। আমি যখন 2 ডিগ্রি অ্যামিন নিচ্ছি সেখান থেকে আমি কি পাচ্ছি বলো তো ভাইয়া, 2 ডিগ্রি অ্যামিন নিলে সেখান থেকে আমি পাবো হচ্ছে তৈলাক্ত স্তর, আর 3 ডিগ্রি অ্যামিন নিলে আমি পাবো কোয়াটারনারি লবণের স্বচ্ছ দ্রবণ। তার মানে দেখো আমি যদি একটা পাত্র নেই, এরকম পাত্র নিলাম যেখানে আমি 1 ডিগ্রি অ্যামিন, এখানে 2 ডিগ্রি অ্যামিন, এখানে 3 ডিগ্রি অ্যামিন নিলাম, নেয়ার পর এই জায়গায় যদি আমি HNO2 যুক্ত করি, HNO2 প্রত্যেকটাতেই HNO2, এবং এখানেও যদি তুমি HNO2 যুক্ত করো তাহলে 1 ডিগ্রি ক্ষেত্রে তুমি পাবা কি নাইট্রোজেনের বুদবুদ, 2 ডিগ্রি ক্ষেত্রে কি পাবা তৈলাক্ত স্তর, আর 3 ডিগ্রি ক্ষেত্রে কি পাবা কোয়াটারনারি লবণের স্বচ্ছ দ্রবণ। ওকে, সো এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা আমাদের 1 ডিগ্রি, কোনটা আমাদের 2 ডিগ্রি, আর কোনটা আমাদের 3 ডিগ্রি। ক্লিয়ার? সো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের MCQর জন্য বেসিক্যালি দরকার হচ্ছে এই অংশটুকু, জাস্ট 1 ডিগ্রি অ্যামিনের সাথে HNO2 বিক্রিয়া করলে কি পাবো আমরা, 2 ডিগ্রির সাথে HNO2 বিক্রিয়া করলে কি পাবো, 3 ডিগ্রির ক্ষেত্রে HNO2 বিক্রিয়া করলে কি পাবো। ক্লিয়ার? সো এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া ছিল, এবং এই বিক্রিয়ার থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কীভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনকে পার্থক্য করা যায়। দেখো এরকম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলেরও কিন্তু পার্থক্য আছে, আর সেটা কি দিয়ে করে, সেটা হচ্ছে লুকাস বিকারক দিয়ে করে, যেটাকে আমরা বলি লুকাস বিকারক টেস্ট। তো এই দুইটা বিক্রিয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু সচরাচর আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, তো আমরা দেখলাম কীভাবে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিকে পার্থক্য করা যায়। বাট এই জায়গায় খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়াটা, যে আমি দেখো কিভাবে অ্যামিন থেকে অ্যালকোহল বানাতে পারি। অ্যামিন থেকে অ্যালকোহল, এই যে 1 ডিগ্রির সাথে বিক্রিয়া করলেই কিন্তু এই ডায়াজোকরণ বিক্রিয়া যেটাকে আমরা বলি, এই বিক্রিয়াটা দিলেই কিন্তু আমরা কি পাই, অ্যামিন পাই। অর্থাৎ NH2 ছিল, আর এর সাথে ছিল NH2, হয়ে গেছে কি আর এর সাথে OH। ওকে, তার মানে NH2 জায়গায় OH ঢুকে, কখন ঢুকে, যদি এর সাথে আমরা HNO2 এর বিক্রিয়া দেই। ক্লিয়ার? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটা একটু আমরা খুব কষ্ট করে মাথায় রাখবো, কারণ এই বিক্রিয়া থেকে কিন্তু আমাদের এই ডায়াজোকরণের যে বিক্রিয়াটা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। ওকে, এবং এই বিক্রিয়াটা আমাদের রূপান্তরের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। যখন তোমরা রূপান্তর করবা তখন অ্যামিন থেকে কীভাবে অ্যালকোহল বানানো যায়, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ধাপ, এবং এই ধাপে আসলে আমরা HNO2 দিয়ে আমরা কি করব, অ্যালকোহল বানাবো। তো আমরা তোমার হচ্ছে অ্যামিনের যেই পার্থক্যকারী বিক্রিয়াগুলো ছিল সেটা আমরা দেখলাম। এখন দেখো অ্যামিনের আরেকটা পার্থক্যকারী টেস্ট আছে যেটার নাম হচ্ছে হিন্সবার্গ টেস্ট। এখন হিন্সবার্গ টেস্টটা কি, হিন্সবার্গ টেস্টটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি। সেটা ছিল এরকম একটা কম্পাউন্ডের সাথে SO2Cl, এই কম্পাউন্ডের সাথে আমরা অ্যামিনের বিক্রিয়া দেখছিলাম। কই দেখছিলাম ভাইয়া, আমি যে তোমাদের জৈব যৌগের বেসিকের উপর ক্লাস নিয়েছিলাম 2টা, সেই ক্লাসের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে এই হিন্সবার্গ টেস্টটা পড়ায় আসছি। তো তোমরা কষ্ট করে ওই ক্লাসটা খুলবা, খাতা খুলে সেই ক্লাস থেকে তোমরা এই হিন্সবার্গ টেস্টটা আবার এখানে উঠায় নিবা। আমি সেখানে তোমাদেরকে খুব ভালো করে বুঝাই দিয়েছিলাম যে হিন্সবার্গ টেস্ট কী জিনিস। ওকে, সো এই ছিল আমাদের অ্যামিন সংক্রান্ত আলোচনা। এখন আমরা অ্যামিনেরই আরেকটা জাতক আছে যেটা আমরা অ্যামিন থেকে তৈরি করি, সেটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড।
আমরা এখন এই ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়ে আলোচনা করব। ডায়াজোনিয়াম ক্লোরাইড কি তোমরা সবাই জানো, ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে N2Cl, এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এবং এখানে Clটা মাইনাস N2টা হচ্ছে প্লাস। ওকে, এবং এই জায়গাতে যখন যদি আমি বলি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তখন এখানে এটা কি থাকে, এখানে হচ্ছে আমাদের বেনজিন থাকে। তো এটা হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখন এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা কীভাবে প্রস্তুত করে বা এটার প্রস্তুতি কি, এটা তোমরা সবাই জানো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি কি, এটার প্রস্তুতি হচ্ছে ভাইয়া আমাদের ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ বিক্রিয়া। তো ডায়াজোকরণ বিক্রিয়াটা কি ভাই, আমরা সবাই জানি ডায়াজোকরণ বিক্রিয়াটা কি। আমি একটা অ্যানিলিন নিব, সেই অ্যানিলিনের মধ্যে আমি ONO বা HNO2 এর HONO এর বিক্রিয়া দিব। কিভাবে ভাইয়া, NaNO2 আর HCl এর উপস্থিতিতে। ভাইয়া ডায়াজোনিয়াম ক্লোরাইড পাইতে হলে কত ডিগ্রি সেলসিয়াস দেওয়া লাগে, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আর দিলে আমরা এখানে কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। দ্যাটস ইট ভাই। এখন আপনি বলেন তো এই বিক্রিয়াটা যদি 0 থেকে 5-এ না করতেন তাহলে আপনি কি পাইতেন, আপনি পাইতেন হচ্ছে ফেনল আর নাইট্রোজেনের বুদবুদ, রাইট? এটা আমরা একটু আগে দেখে আসছি। সো এটা হচ্ছে আমাদের এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি, আমরা কীভাবে ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রস্তুত করতে পারি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। তো ভাইয়া ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটা কি, আগে একটু দেখো। ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ার আগে দেখো এই যে এইখানে NH2 আছে, মানে অ্যানিলিন আছে। এই অ্যানিলিনের সাথে NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বলো তো কী তৈরি করবে? NaNO2 HCl আর HX আর 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে আমরা কী পাবো বলো তো? ডায়াজোনিয়াম ক্লোরাইড পাবো। এখানে যদি ক্লোরিন দেই তাহলে এখানেও ক্লোরিন যাবে, এখানে যদি ব্রোমিন দিই তাহলে এখানেও ব্রোমিন যাবে, এখানে যদি আয়োডিন দিই তাহলে এখানেও কি যাবে, আয়োডিন যাবে, রাইট? তো এটাই হচ্ছে আমাদের এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি। তো আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইডের মোটামুটি প্রস্তুতি এটা তোমরা সবাই জানো কীভাবে প্রস্তুত করতে হয়। এখন আমরা এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াগুলো দেখব। তো ভাই ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কি, দেখো তুমি যদি এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে H3PO2 বা অ্যালকোহলের বিক্রিয়া দাও, H3PO2 বা অ্যালকোহল এর বিক্রিয়া দাও, তাহলে এই ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি কী পাবা জানো? ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি পাবা হচ্ছে ভাই ডিরেক্ট বেনজিন। আমরা এখান থেকে বেনজিন পাবো। ওকে, তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কীভাবে বেনজিন বানানো যায়, বা ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যদি H3PO2 বা অ্যালকোহলের বিক্রিয়া দেই তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে বেনজিন। ওকে, আর আমার বাকি থাকলো কি বলতো, এই যে N2, এই N2 আমাদের এখান থেকে বের হয়ে যাবে। কী আকারে বের হয়ে যাবে? বুদবুদ আকারে বের হয়ে যাবে। ক্লিয়ার? এখন এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে অ্যাকচুয়ালি ডায়াজোনিয়াম ক্লোরাইড কীভাবে বিক্রিয়া করে। দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যদি H3PO2 দিই তাহলে আমরা বেনজিন পাই, নাইট্রোজেনের বুদবুদ পাই, আর এখান থেকে আমরা বাই প্রোডাক্ট হিসেবে আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে HCl। ওকে, এখানে যে হাইড্রোজেন আছে এগুলো আমাদের হাইড্রোজেন প্রডিউস করে, 2টা হাইড্রোজেন, তার একটা হাইড্রোজেন আমাদের ক্লোরিনকে নিয়ে যায়, আর এখান থেকে নাইট্রোজেন বের হয়ে যায়। দেখো 2টা নাইট্রোজেন থাকলে সবসময় বের হয়ে যায় কি আকারে? নাইট্রোজেন আকারে। হ্যাঁ, তো এই জায়গাতে নাইট্রোজেনের ধান্দাই থাকে এখান থেকে বের হয়ে যাওয়া, এর ধান্দাই খারাপ। এর ধান্দাই হচ্ছে এখান থেকে কেমনে বের হয়ে যেতে পারে। ওকে, তো এর ধান্দা হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে। তো এই যদি বের হয়ে যায় কি আকারে বের হয়ে যায়? নাইট্রোজেন আকারে বের হয়ে যায়। তখন দেখো খেয়াল করো, এই একটা হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে গেল, আরেকটা হাইড্রোজেন এই জায়গায় বসে আমাদের বেনজিন N2 আর HCl পাবো। ক্লিয়ার? তো এখন এই জায়গাতে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো। দেখো N2 কি প্লাস, Cl কি মাইনাস। এখন তোমাদেরকে বলছি দেখো এটা কিন্তু আয়নিক বন্ধন, মানে N2 প্লাস আর Cl মাইনাস। তো বুঝতেই পারতেছো তোমরা, প্লাস মাইনাস যেহেতু এরা অলরেডি আগে থেকেই সেপারেট, আলাদা। হ্যাঁ, তার মানে এই যে Cl মাইনাস এটা একটা প্লাস পাইলেই বের হয়ে যাবে, সোজা কথা। এখন এইখানে যে এই যে নাইট্রোজেন, এই যে N2 প্লাস এই বান্দা যে আসছে, দেখো N2 যদি N2 প্লাস আকারে আসে, এই যদি কোনোভাবে একটা ইলেকট্রন মেরে দিতে পারে কারো থেকে, তাহলে কি হয় বলো তো? এই যদি একটা ইলেকট্রন মেরে দিতে পারে তাহলে কি নাইট্রোজেন আকারে বের হয়ে যেতে পারে এখান থেকে। দেখো N2 প্লাস আছে, একটা ইলেকট্রন হলে কি হয়ে যাবে? নাইট্রোজেন। আর নাইট্রোজেন হওয়া মানে এখান থেকে বের হয়ে গেছে। তো এর ধান্দাই হচ্ছে কেমনে এখান থেকে বের হয়ে যাবে। তো এ করে কি, এই বেনজিনের এই কার্বন থেকে একটা ইলেকট্রন মাইরা দেয়। মাইরা দিলে বলো তো কার্বনের থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে কার্বনটা কোন ধরনের চার্জে চার্জিত হয়ে গেছে বলো তো? পজিটিভ, রাইট? সে কি নিয়ে বের হয়ে গেছে? N2 নিয়ে বের হয়ে গেছে, N2। আর আমার এখানে থাকতেছে কি বলো তো? Cl মাইনাস। বুঝতে পারছি কিনা? তাহলে দেখো এই কার্বনটা হচ্ছে আমাদের কি পজিটিভ, তাহলে নাইট্রোজেন বাইরে হয়ে গেছে। তো সবার ক্ষেত্রে আসলে সেম কাহিনী ঘটে, এই নাইট্রোজেন এনতে বাইরে হয়ে যায়, বাইরে হয়ে যায়, আর কাজই হচ্ছে এনতে বাইরে হয়ে যাওয়া। তো সে যদি বের হয়ে যায় তাহলে এই জায়গাতে কি হবে খেয়াল করো। এখন পানির সাথে বিক্রিয়া দিছো, মানে এখানে একটা অম্ল দিছো, মানে অ্যাসিড দেওয়া, অম্লীয় মাধ্যমে, অম্লীয় আদ্র বিশ্লেষণ বলে এটাকে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস যদি হয়, তুমি বলো তো তাহলে এই বাক্সর সাথে কে গিয়ে যুক্ত হবে? ভাইয়া মাইনাস গিয়ে যুক্ত হবে, রাইট? আর যদি মাইনাস যুক্ত হয় তাহলে তুমি এখান থেকে কী পাবা? এখান থেকে পাবা হচ্ছে বাক্স, আর এই জায়গায় পাবা হচ্ছে OH। আর আমাদের তুমি তো জানোই N2 বাইরে হয়ে গেছে, এখানে H প্লাস আর ক্লোরিন মিলে কি তৈরি করছে? HCl। দ্যাটস ইট, শেষ। ওকে, তার মানে আমি কিন্তু এখানে ফেনল পাচ্ছি।
তাহলে দেখো ডায়োজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে আমরা ফেনল পাই, আই গেস তোমরা বুঝতে পারছো। ডায়োজোনিয়াম ক্লোরাইডের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে আমরা ফেনল পাই, আর ডায়োজোনিয়াম ক্লোরাইডের সাথে H3PO2 বিক্রিয়া দিলে আমরা হচ্ছে বেনজিন পাই। ফাইন, এখন দেখো এখানে এই ডায়োজোনিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি কপার আর HX দাও তাহলে তুমি কি পাবা? দেখো ডায়োজোনিয়াম ক্লোরাইডের সাথে কপার আর HX দিলে তুমি বলো ভাইয়া এইখানে H কি প্লাস X কি মাইনাস, রাইট? তাহলে কে গিয়ে যুক্ত হবে বাক্সের সাথে, বলো তো গাইস, কে গিয়ে বাক্সের সাথে যুক্ত হবে? এখানে বাক্সের সাথে যুক্ত হবে হচ্ছে আমাদের ক্লোরিন, রাইট? আমরা কি পাচ্ছি এখানে বাক্সের সাথে কে যুক্ত হবে? ক্লোরিন যুক্ত হবে। আর এখানে তুমি কি পাবা? নাইট্রোজেনের তো বুদবুদ তুমি পাবাই এই জায়গাতে, ক্লিয়ার? তাহলে দেখো এই জায়গাতে তুমি কি পাচ্ছ? এই যে ক্লোরোবেনজিন পাচ্ছ বা হ্যালোবেনজিন পাচ্ছ। বাস এই হ্যালোজেন গিয়ে নেগেটিভ গিয়ে এই ডায়োজোনিয়াম ক্লোরাইডের মাথায় বসে যাবে। তাহলে এখন দেখো এই জায়গাতে আমার কোন কোন হ্যালোজেন বসতে পারে। দেখো এইখানে এই যে HX যে আছে এই জায়গাতে বেসিক্যালি দুইটা হ্যালোজেন বসতে পারে, মানে একটা হচ্ছে HCl হইতে পারে আর একটা হচ্ছে আমাদের HBr হইতে পারে। ওকে, দুইটা। তার মানে এইখানে X এর জায়গায় কে কে হইতে পারে ভাই বলো তো? ক্লোরিন হইতে পারে অথবা কে ব্রোমিন হইতে পারে। তার মানে এই বিক্রিয়াতে আমরা কি পাচ্ছি? আমরা হচ্ছে ক্লোরোবেনজিন অথবা কি ব্রোমোবেনজিন পাচ্ছি। এখন তারপরের বিক্রিয়াটা দেখো একই রকম। এখানে যখন আমি কপার হ্যালাইড দিব, এই যে কিউ প্লাস হ্যালাইডটা যদি আমি দিই CuX যদি দেই এবং এইখানে যদি আমি HX দিই তাহলে কি হবে? H প্লাস এক্স মাইনাস, কি বলতো এখানে H প্লাস এক্স মাইনাস। এবং তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাও তখনও কিন্তু আমি সেম বিক্রিয়াটাই পাচ্ছি, তখনও কিন্তু আমি এখানে উৎপাদ হিসেবে কী পাবো? খেয়াল করো তো, বাক্স। আর এই বাক্সটা তো পজিটিভ চার্জ, তার সাথে নেগেটিভকে যুক্ত হবে, নেগেটিভকে হ্যালোজেন, এই জায়গাতে হ্যালোজেন গিয়ে যুক্ত হবে, সিম্পল। আর আমার এখানে তো নাইট্রোজেনটা বের হয়ে যাবে, তোমরা সবাই জানো, ক্লিয়ার? এখন কথা হচ্ছে এখানেও হ্যালোজেনের জায়গায় এই বিক্রিয়াতে কে কে বসতে পারে ভাইয়া? এই বিক্রিয়া তো হ্যালোজেনের জায়গায় ঠিক সিমিলারলি HCl এবং HBr দুইটাই বসতে পারে। তার মানে তুমি কি দেখলা? তুমি যখন এখানে কপার দিচ্ছ তখনও তুমি HCl আর HBr পাচ্ছ, তুমি যখন এখানে কপারের হ্যালাইড দিচ্ছ তখনও তুমি কি পাচ্ছ বলো তো? এই HCl আর HBrই পাচ্ছ। মানে এখানে তুমি এই জায়গাতে তুমি কে কে বসতে পারবে? ক্লোরিন বসতে পারবে আর কে ব্রোমিন বসতে পারবে, ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা দুইটা বিক্রিয়া দেখে ফেললাম। এখন দেখো এই যে দুইটা বিক্রিয়া, এই বিক্রিয়ার দুইটার নাম কি একটু আমরা যদি বোঝার ট্রাই করি। দেখো এই বিক্রিয়াটার এই যে প্রথম যে বিক্রিয়াটা, যে বিক্রিয়া তুমি কপার দিলা, এই বিক্রিয়াটার নাম হচ্ছে আমাদের গ্যাটারম্যান রিঅ্যাকশন। নাম কি বলো তো? গ্যাটারম্যান। এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের গ্যাটারম্যান বিক্রিয়া। আর পরের যে বিক্রিয়াটা আছে এটা হচ্ছে আমাদের স্যান্ডমেয়ার বিক্রিয়া। কি বলতো? স্যান্ডমেয়ার বিক্রিয়া। তার মানে তুমি যখন কপারের হ্যালাইড ব্যবহার করতেছো তখন ওই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। আর যদি আমি শুধুমাত্র কপার ইউজ করি তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে গ্যাটারম্যান রিঅ্যাকশন। তাহলে এই স্যান্ডমেয়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, এই দুটা ভেরি 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 ইম্পর্টেন্ট বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়োজোনিয়াম ক্লোরাইডের যে বিক্রিয়াগুলো আছে, ডায়োজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াগুলো কেন জানি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অনেক পছন্দ করে, এবং এই ডায়োজোনিয়াম ক্লোরাইড থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রচুর প্রশ্ন আসে। এবং দেখো অ্যামিন যেই চ্যাপ্টারটা আছে, বেসিক্যালি অ্যামিন চ্যাপ্টারটা সাধারণত স্টুডেন্টরা একটু অবহেলা করে, যেহেতু এটা একদম লাস্টের দিকের একটা চ্যাপ্টার। সো অর্গানিক কেমিস্ট্রি লাস্টের দিকে হওয়ার কারণে অ্যামিন অনেকেই ঠিকমতো পড়ে না। আর এই কারণে দেখো অ্যামিন থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, অ্যামিন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এবং অ্যামিন ডায়োজোনিয়াম ক্লোরাইড খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, এবং এখান থেকে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় মাস্ট প্রশ্ন পাবা, অবশ্যই প্রশ্ন পাবা, ঠিক আছে? তো খুব বেশি ইম্পর্টেন্ট কয়েকটা টপিক হচ্ছে অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, বেনজিন টলুইন, আর হচ্ছে তোমার অ্যামিন আর অ্যালডিহাইড কিটোন। এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ওকে, তাহলে এবার গ্যাটারম্যান বিক্রিয়া কোনটা? যদি কপার ব্যবহার করি তাহলে গ্যাটারম্যান, আর যদি কপারের হ্যালাইড ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে কি? স্যান্ডমেয়ার। ওকে, তাহলে এই যেটা হচ্ছে আমাদের একটা স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। ঠিক সিমিলারলি দেখো তো এখানে আমি কপার সায়ানাইড দিব, HCN দিব 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে কী হবে বলো তো? H প্লাস CN মাইনাস। তাহলে তুমি বলো এখন এই বাক্সের উপরে কে গিয়ে যুক্ত হবে বলো তো ভাইয়া? এই যে সায়ানাইড গিয়ে যুক্ত হবে, রাইট? বাই প্রোডাক্ট আমি আর লিখলাম না। তুমি যদি এখানে পটাশিয়াম আয়োডাইড দাও তাহলে ভাইয়া কী হবে বলো তো? পটাশিয়াম আয়োডাইড দিলে এই K প্লাস I মাইনাস, তাহলে এখানে কে যুক্ত হবে বলো তো ভাইয়া? এখানে গিয়ে যুক্ত হবে হচ্ছে আমাদের এই জায়গায় এই যে I মাইনাস গিয়ে যুক্ত হবে, ইজেন্ট ইট, রাইট? এটাই তো হবে। তাহলে দেখো এই বিক্রিয়াগুলো, এগুলো দেখো অলমোস্ট কি, এগুলো হচ্ছে আমাদের এই স্যান্ডমেয়ার বিক্রিয়ার মতো না? তো এই বিক্রিয়াগুলোকেও কিন্তু আমরা আসলে বলতে পারি এগুলো আমাদের স্যান্ডমেয়ার রিঅ্যাকশন, ক্লিয়ার? তার মানে দেখো এই যে স্যান্ডমেয়ার রিঅ্যাকশানে কিন্তু আমি এখান থেকে আয়োডোবেনজিনও প্রস্তুত করতে পারতেছি, ঠিক আছে? এখানে কি পাওয়া যাচ্ছে? আয়োডোবেনজিনও পাওয়া যাচ্ছে। তাহলে দেখো যে এই যে তিনটা বিক্রিয়াকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে আমাদের স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। আর উপরে যে বিক্রিয়াটা দিলাম এটাকে আমরা বলি হচ্ছে গ্যাটারম্যান রিঅ্যাকশন। তার মানে শুধু কপার ব্যবহার করলে সেটাকে গ্যাটারম্যান বলে, আর বাকি যেগুলো আমরা আছে এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে কি বলতো? স্যান্ডমেয়ার। দেখো কপারের হ্যালাইড
কপারের সায়ানাইড যদি তুমি ব্যবহার করো, আবার হচ্ছে পটাশিয়াম আয়োডাইড যদি ব্যবহার করো, এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে আমাদের স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। তাহলে স্যান্ডমেয়ার রিঅ্যাকশন কোনগুলো আর গ্যাটারম্যান রিঅ্যাকশন কোনগুলো সেগুলো আমরা মোটামুটি দেখলাম। এখন আমি যদি এই জায়গায় BF4 মাইনাস দেই অথবা তোমাকে যদি HBF4 দাও, একই কথা, এই BF4 মাইনাস যে কথা HBF4ও একই কথা। এখন BF4 মাইনাস কি তোমরা সবাই কি BF3 নাম শুনছো, রাইট? এবং এটার যে অষ্টক সংকোচন হয় এটাও তোমরা জানো। এখন ধরো তোমার এখানে ফ্লোরাইড আয়ন আছে, তো ফ্লোরাইড আয়ন মানে কি, এখানে দেখো 4টা মুক্তজোড় থাকে, এই যে দেখো 4টা মুক্তজোড় থাকে, তাহলে কি হয় দেখো তো, এটার ইলেকট্রনের ঘাটতি আছে, তখন ফ্লোরিন একে ইলেকট্রন দেয়, দিয়ে কি তৈরি করে BF4 মাইনাস তৈরি করে। তার মানে দেখো এখানে 3টা ফ্লোরিন একদম নিউট্রাল, মানে কোনো চার্জ নাই, বাট একটা ফ্লোরিনের উপরে কি আছে, নেগেটিভ চার্জ আছে না। তাহলে দেখো এখন তুমি বলো বাক্স অলওয়েজ কে ঢুকে, এই জায়গাতে দেখো এটা প্লাস কে গিয়ে ঢুকবে, এখানে এটার সাথে কে মাইনাস গিয়ে ঢুকবে, তাহলে আমি এখানে কি পাবো বলো তো ভাই, আমি এখানে আমার যে এই যে নেগেটিভ ফ্লোরিনটা আছে এই জায়গায় আমাদের ফ্লোরিন পাবো, আর আমার এখানে যে BF3 এই BF3 আমাদের আলাদা হয়ে যাবে। এখন দেখো এই যে তুমি যে ফ্লোরিনটা পাইলা এটা কি ফ্লুরোবেনজিন পাইছো না? দেখো তুমি কিন্তু গ্যাটারম্যান বিক্রিয়া তো ফ্লুরোবেনজিন পাচ্ছ না, তুমি কিন্তু স্যান্ডমেয়ার বিক্রিয়া তো ফ্লুরোবেনজিন পাচ্ছ না। তুমি ফ্লুরোবেনজিন পাচ্ছ কোথায় বলো তো, শুধুমাত্র এই বিক্রিয়াটাতে ফ্লুরোবেনজিন পাচ্ছ। এবং এই বিক্রিয়াটার নাম কি জানো, এটার নাম হচ্ছে বাল্স-শিম্যান রিঅ্যাকশন। নাম কি বলতো, বাল্স-শিম্যান রিঅ্যাকশন। এই যে বাল্স-শিম্যান রিঅ্যাকশন, এই বাল্স-শিম্যান রিঅ্যাকশন আমরা কি পাই, আমরা হচ্ছে ভাইয়া ফ্লুরোবেনজিন পাই। ক্লিয়ার? তাহলে দেখো এই যে বিক্রিয়াগুলো দেখলাম এগুলো সব ছিল আমাদের হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, এবং প্রত্যেকটা বিক্রিয়াই অনেক 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 বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়া। একটা হচ্ছে আমাদের বেনজিন প্রস্তুতির বিক্রিয়া, একটা হচ্ছে আমাদের ফেনল প্রস্তুতির বিক্রিয়া, বাকিগুলো হচ্ছে আমাদের হ্যালোবেনজিন প্রস্তুতির বিক্রিয়া, এবং তারপরটা হচ্ছে দেখো যে বাল্স-শিম্যান রিঅ্যাকশন। ওকে, এবং এই বিক্রিয়াগুলো প্রচুর 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 ইম্পর্ট্যান্ট, এবং এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় সময়ই আসে। এখন এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের আমরা বিজারণ বিক্রিয়া করব। তো তুমি যদি ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিজারণ করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করো, তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি কী পাবা জানো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করার সিস্টেম তো জানোই। দেখো এখানে ক্লোরিন কি অলরেডি মাইনাস, তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কি, এটা একটা বিজারক। বিজারক মানে কি, এটা প্রচুর পরিমাণে হাইড্রোজেন প্রডিউস করছে। তাহলে দেখো ক্লোরিন মাইনাস অবশ্যই কী করবে, এই হাইড্রোজেন পাইলে হাইড্রোজেনের উপর ঝাঁপাই পড়বে, ঝাঁপাই পড়ে কী তৈরি করবে বলো, তবে আগে HCl তৈরি করে ফেলবে, রাইট? তাহলে বাকি আছে কি 2টা নাইট্রোজেন। আর তোমরা তো জানো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে তোমার বিজারণ করার সিস্টেমটা কি, বিজারণ করার সিস্টেমটা হচ্ছে এরকম। আমরা হচ্ছে কি করব, এই যে কয়টা নাইট্রোজেন আছে, 2টা নাইট্রোজেন, লেখো 2টা নাইট্রোজেন। লেখার পর কি করবা, যার যত হাত ফাঁকা তত হাত হাইড্রোজেন বসাই দিবা। এর কয় হাত ফাঁকা, এর হাত হবে 2 হাত ফাঁকা, তাহলে এখানে 2টা হাইড্রোজেন, এর 1 হাত ফাঁকা, তাহলে এখানে 1টা হাইড্রোজেন। তার মানে আমরা হচ্ছে এই কম্পাউন্ডটা পাচ্ছি। বোঝা গেছে? তো এটাকে বলা হয় ফিনাইল হাইড্রাজিন। এই যৌগটার নাম কি, ফিনাইল হাইড্রাজিন। দেখো NH2 এর নাম হচ্ছে আমাদের হাইড্রাজিন, এর নাম কি হাইড্রাজিন। এখন এই জায়গাতে যদি তোমাকে হাইড্রোজেন সরাই দিয়ে একটা অ্যালকাইল মূলক বসায় দাও, তাহলে নাম কি অ্যালকাইল হাইড্রাজিন। এখন এইখানে যদি তুমি একটা ফিনাইল মূলক বসায় দাও, তাহলে এর নাম কি হবে, ফিনাইল হাইড্রাজিন। তো এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। তার মানে আমরা এখান থেকে ফিনাইল হাইড্রাজিন পাচ্ছি। আর তুমি যদি এখানে জিঙ্ক প্লাস HCl দাও অথবা টিন প্লাস HCl দাও, তাহলে এখানে কী হবে জানো, এখান থেকে তুমি ডিরেক্টলি পাবা হচ্ছে অ্যানিলিন। এই জায়গাতে তুমি NH2 অর্থাৎ তুমি অ্যানিলিন পেয়ে যাবা। তার মানে টিন প্লাস HCl দিলে তুমি ডিরেক্টলি পাবা অ্যানিলিন। আর তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করো, তাহলে তুমি এখানে কী পাবা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করলে তুমি পাবা হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। এবং বিক্রিয়াটা কীভাবে হয় সেটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এবার এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইডের মোটামুটি অনেকগুলো বিক্রিয়া দেখলাম। এখন এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের আরেকটা খুবই স্পেশাল রিঅ্যাকশন আছে। তো সেই স্পেশাল রিঅ্যাকশনটাকে একটু লক্ষ্য করো। আমি এটাকে তোমাদেরকে এখানে দেখাই। আমি যদি ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়া দিই তাহলে কী হবে একটু লক্ষ্য করো। কার বিক্রিয়া দিব ভাইয়া, ফেনলের বিক্রিয়া দিব। তো ফেনল হচ্ছে OH। এখন এই ফেনলের সাথে বিক্রিয়া যখন দিবা, একটা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা দেওয়া লাগবে। তো ক্ষারীয় মাধ্যমে যদি বিক্রিয়া দাও, বিক্রিয়া দিলে কী হবে দেখো তো, ফেনল কী নির্দেশক, ফেনল আমাদের কী নির্দেশক বলো, অর্থ আর প্যারা নির্দেশক। এখন তোমরা বলো অর্থ আর প্যারা প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্ট বেশি তৈরি হয়, অর্থ প্রোডাক্ট নাকি প্যারা প্রোডাক্ট? আমরা সবাই জানি, এটা আমি তোমাদেরকে শিখাইছি, কোন প্রোডাক্ট প্যারা প্রোডাক্ট বেশি তৈরি হয়, রাইট? তাহলে কি হয় দেখো, এই যে প্যারা পজিশনের যে হাইড্রোজেনটা আছে এইটা বের হয়ে যাবে, খুব স্বাভাবিক, প্যারা পজিশনে হাইড্রোজেন বের হয়ে যায়। তাহলে দেখো এইখান থেকে এই যে হাইড্রোজেনটা আছে আর এখানে যে ক্লোরিনটা আছে এরা মিলে আগেই HCl আকারে বের হয়ে যাবে, আর বাকি যেটা আছে এটা লেগে যাবে। তো লেগে গেলে কি হয় খেয়াল করো তো, এই যে দেখো এখানে এরকম থাকতেছে, আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে OH,
এবং এই জায়গায় থাকতেছে আমাদের N2, আর এই যে এই জায়গায় যেটা আছে এইটাই সেখানে লেগে যাবে, তাহলে এই বাক্সটা এখানে লেগে যাবে। ওকে, এবং এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার নাম কি জানো? এই বিক্রিয়াটার নাম হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। বিক্রিয়ার নাম কি বলো তো? কাপলিং রিঅ্যাকশন। তো এই কাপলিং রিঅ্যাকশানে কি হচ্ছে দেখো তো? কাপলিং রিঅ্যাকশানে এরকম আমরা ফেনল বা অন্য যে কোনো কম্পাউন্ড থাকতে পারে, তার সাথে ডায়াজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া দিলে এইখানকার হাইড্রোজেন আর ক্লোরিন বের হয়ে যাবে এবং এর আগে একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে যাবে। এবং এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলি বলতে হবে? এটাকে আমরা বলি হচ্ছে কাপলিং রিঅ্যাকশন বা কাপলিং বিক্রিয়া। এবং এই যে কাপলিং বিক্রিয়াতে আমরা যেই যৌগটা পাই, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে অ্যাজো কম্পাউন্ড। কি বলা হয় এটাকে বলো তো? অ্যাজো কম্পাউন্ড। এই এতটুকুর নাম হচ্ছে, আমি একটু তোমাদেরকে দেখাই দেই, খেয়াল করো আমরা কী পাচ্ছি এখান থেকে। আমরা এই জায়গা থেকে পাচ্ছি হচ্ছে তোমার এই কম্পাউন্ডটা, এই যে বাক্স, তারপরে N2, তারপর বাক্স, রাইট? এরপরে এখানে আছে কি বলো তো? OH। এবং এই যে এর মধ্যে এই অংশটুকু, এই যে OH-কে বাদ দিলে বাকি যে অংশটুকু আছে, এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় অ্যাজোবেনজিন। এতটুকুর নাম কি? অ্যাজোবেনজিন। এটা হচ্ছে আমাদের অ্যাজোবেনজিন। আর এই ওয়েসটা কোন পজিশনে আছে বলো তো? প্যারা পজিশনে আছে না? তো প্যারা পজিশনে থাকার জন্য এটার নাম হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। নাম কি? প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। প্যারা পজিশনে হাইড্রক্সি ব্লক আছে, সো এটার নাম হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি বলো তবে? অ্যাজোবেনজিন পাচ্ছি। তার মানে কাপলিং বিক্রিয়ায় অ্যাজোবেনজিন পাচ্ছ। এবং এই যে অ্যাজোবেনজিনগুলো যে আছে, এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ডাইজ মানে কি? এগুলো হচ্ছে আমাদের রং, কাপড়ের রং। আমরা যে কাপড় রং করি না, এই কাপড়ে যে রং করা হয় সেই যেই কেমিক্যালগুলোকে দিয়ে তাদেরকে বলা হয় ডাইজ। তার মানে এগুলো হচ্ছে আমাদের ডাইজ। ওকে, ডাইজ। তো এই ডাইজ কি? অ্যাজোবেনজিন। এই অ্যাজোবেনজিন টাইপের যে যৌগগুলো আছে এগুলো সাধারণত আমাদের কাপড়ের রং হিসেবে ব্যবহার করা হয়। এবং এই যে কাপলিং বিক্রিয়া, বেসিক্যালি এই কাপলিং বিক্রিয়া দিয়েই কিন্তু আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইডকে শনাক্ত করা হয়। তাহলে তোমার যদি বলা হয় ডায়াজোনিয়াম ক্লোরাইডের শনাক্তকারী বিক্রিয়া লেখো, বা ডায়াজোনিয়াম ক্লোরাইডের শনাক্তকারী বিক্রিয়া হচ্ছে আমাদের এই যে কাপলিং রিঅ্যাকশন। আমরা যদি কাপলিং বিক্রিয়া দিলে কি হয়? আমরা হচ্ছে একটা কালারফুল কম্পাউন্ড পাই, যেটাকে আমরা আমাদের কাপড়ের রং হিসেবে ব্যবহার করি। তো এটাকে বলা হয় ডাইজ। এবং এই ডাইসগুলোকেই আমরা হচ্ছে কী করি? ডাইসগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, কালারফুল কম্পাউন্ড দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি এখানে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে নাকি নাই। ওকে, তো আমরা মোটামুটি তাহলে এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে যতগুলো বিক্রিয়া আছে, বিক্রিয়াগুলো আমরা দেখে ফেললাম। তো বেসিক্যালি এই বিক্রিয়াগুলোই সব থেকে ইম্পর্ট্যান্ট, এগুলোই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এর বাইরেও ডায়াজোনিয়াম ক্লোরাইডের এই কাপলিং বিক্রিয়ার অনেকগুলো বিক্রিয়া আছে বইতে। তো এই কাপলিং বিক্রিয়াগুলো তোমরা চাইলে একটু এক নজরে দেখে নিতে পারো আমাদের কাপলিং বিক্রিয়াগুলো কী। তো আমরা যদি একটু দেখি আমাদের কাপলিং বিক্রিয়া, দেখো এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে। তো এইটা থেকে আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারবো আমাদের কাপলিং বিক্রিয়া আমরা কীভাবে করব। তো কাপলিং বিক্রিয়াতে দেখো কি থাকে? এখানে একটা ডায়াজোনিয়াম ক্লোরাইড থাকবে, এই যে দেখো একটা ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি একটু অন্য কালার দিয়ে তোমাদেরকে বুঝাই দেই। আমাদের এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে, এই যে এখানে এরকম। আর এখানে আছে আমাদের N2Cl। এর সাথে আমরা কি দিব? আমরা একটা যে কোনো একটা বেনজিনের জাতকের বিক্রিয়া দিলাম। তো দেওয়ার পর একটু খেয়াল করো, যদি বিক্রিয়া দাও তাহলে কি হবে? এবং এই জায়গাতে কে থাকে? হাইড্রোজেন থাকে। ওকে, তো আমাদের এই পজিশনগুলোর দিকে লক্ষ্য করো। হ্যাঁ, এইখানে আছে আমাদের এই পজিশনটাকে বললাম 1 নম্বর পজিশন, এটাকে দিলাম আমরা 2 নম্বর পজিশন, এটাকে দিলাম আমি আমার 3 নম্বর পজিশন এই বাক্সের সাথে, আর এটাকে দিলাম আমি আমার 4 নম্বর পজিশন। ওকে, যদি দাও তাহলে কি হবে? তোমরা জানো কি হবে? এখানকার ক্লোরিন আর এখানকার হাইড্রোজেন মিলে কি বানাবে? বের হয়ে যাবে, আর বাকিটা একসাথে লেগে যাবে। তো লেগে গেলে আমাদের কি থাকবে? দেখো খেয়াল করো, এইখানে একটা বেনজিন থাকতেছে, এরপরে থাকতেছে আমাদের N2, এবং এই জায়গাতে আমাদের আরেকটা বেনজিন থাকতেছে। আর বাকি যা আছে ওই যে পজিশনগুলো খেয়াল করো, এই পজিশনগুলোতে বাকি যা আছে তাই থাকবে, 1 2 3 4। ক্লিয়ার? তো দেখো আমরা যদি এইটা আর কি একটু বুঝি, এখানে আমি একটু চার্ট করে দিচ্ছি। সেটা কি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পজিশন কোথায় কি থাকলে কি হয়? বিক্রিয়া সবগুলোই সেম, একই বিক্রিয়া, সবগুলো বিক্রিয়া সেম বিক্রিয়া, বাট এই পজিশনগুলোতে বিভিন্ন মূলক অ্যাড হওয়ার কারণে এই যৌগগুলোর নাম ডিফারেন্ট হয়ে যায়, নামগুলো ডিফারেন্ট হয়ে যায়। তো সেটা কি আমরা একটু দেখি। দেখো যদি 1 নাম্বার পজিশনে আমাদের হাইড্রোজেন থাকে, এখানে 2 নাম্বার পজিশনেও হাইড্রোজেন থাকে, 3 নাম্বার পজিশনেও হাইড্রোজেন থাকে, আর 4 নাম্বার পজিশনে OH থাকে, তো কি হবে ভাইয়া? খেয়াল করো, তোমরা জানো 4 নাম্বার পজিশনে OH থাকলে কি হবে? তার মানে সব জায়গাতে হাইড্রোজেন, খালি 4 নাম্বারে OH। তার মানে আমাদের যে এই জায়গাতে হাইড্রোজেন তো আর লেখা লাগে না, তো এই যে এই জায়গাতে বেনজিন,
তারপরে এখানে N2, আর এখানে আমাদের কী হবে বলো তো ভাইয়া, আমাদের এখানে হবে হচ্ছে OH, রাইট? সিম্পল জিনিস, এই যে এটাই হবে। এবং এটার নাম কি? প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন, যেটা একটু আগে তোমরা দেখে আসছো, প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন, এটার নাম হচ্ছে প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। আর এই প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিনের একটা নাম কি? আর একটা নাম হচ্ছে ক্রোম ইয়েলো। এর আরেকটা নাম কি? ক্রোম ইয়েলো, মানে এটা কিন্তু আমাদের ইয়েলো কালার। ওকে, এটা আমাদের কি কালার? ইয়েলো কালার। হ্যাঁ, আচ্ছা এবার আসো এর পরেরটা। দেখো 1 নম্বর পজিশনে হাইড্রোজেন, 2 নম্বর পজিশনেও হাইড্রোজেন, 3 নম্বরেও হাইড্রোজেন, 4 নম্বরে NH2। যদি NH2 থাকে তাহলে কি হবে ভাইয়া? ঠিক সিমিলারলি জাস্ট এই জায়গাতে কি থাকবে? এই জায়গা থেকে আমাদের NH2 হয়ে যাবে। তাহলে বাকি যা আছে আগেরটা আগের মতোই থাকবে। এই যে এখানে এরকম, তারপরে N2, তারপরে এখানে একটা বাক্স বসায় দাও, শেষ। এটাই তো পাবো আমরা, রাইট? এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। দেখো আগে ছিল হাইড্রোক্সি বলো প্যারা পজিশনে, এখন এই প্যারা পজিশনে কে আছে? আমাদের অ্যানিলিন আছে, NH2 আছে, তার নাম হয়ে যাবে কি? প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। এবং এর আরেকটা নাম হচ্ছে অ্যানিলিন ইয়েলো। এটাও কিন্তু আমাদের একটা ইয়েলো কালার। এটাও আমাদের একটা কি কালার বলো তো গাইস? এটাও আমাদের একটা ইয়েলো কালার। তো ভাই সব ইয়েলো কি দেখতে একরকম? কিছু ইয়েলো কি থাকে একটু ডিপ, কিছু ইয়েলো কি থাকে একটু লাইট। আবার দেখো একটা কালার আছে যে আমাদের আমরা বলি কাঠালি কালার, ওইটাও কিন্তু কন্টেন্ট অফ ইয়েলো, একটু ডিপ ইয়েলো, রাইট? তো এটাই আর কি যে আমাদের ইয়েলো কালারগুলো, যে এই অ্যানিলিন ইয়েলো এবং হচ্ছে ক্রোম ইয়েলো, দুইটাই ইয়েলো কালার, বাট একটা একটু লাইট, একটা একটু কি ডিপ। এখন একটু খেয়াল করো এরপরে এই 1 নম্বর পজিশনে হাইড্রোজেন, 2 নম্বর পজিশনে হাইড্রোজেন, 3 নম্বর পজিশনে অর্থাৎ এই জায়গায় যদি NH2 থাকে, NH2, এবং 4 নম্বর পজিশনেও যদি NH2 থাকে তাহলে কি হবে? তোমরা জানো একই জিনিস, কোনো সমস্যা নেই, বিক্রিয়া সেম, জাস্ট এই জায়গাতে NH2 থাকবে। তো এই জায়গায় NH2 থাকলে কি হবে ভাই? কিছু হবে না, এখানকার হাইড্রোজেন এখানকার ক্লোরিন নিয়ে বাইরে হয়ে যাবে, এবং এইখানেও NH2, কোনো সমস্যা নেই, বাকি যা আছে লাগাই দাও। তাহলে কি হবে ভাই? দেখো তো, জাস্ট আগের মতোই, এই যে এখানে 0, N2, বাক্সের ভিতরে একটা 0, এই পজিশনে একটা NH2, আর আমাদের 3 নম্বর পজিশনে একটা NH2। ওকে, এই যে যৌগটা পাই, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ক্রাইসয়েডিন। নাম কি? ক্রাইসয়েডিন। এর নাম হচ্ছে ক্রাইসয়েডিন। এবং এই যে ক্রাইসয়েডিন, এটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। এটা কেন জানি ভর্তি পরীক্ষাতে প্রচুর পছন্দ করে, তুমি কোশ্চেন ব্যাংক ঘাটলেই দেখবা এই ক্রাইসয়েডিন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এটা থেকেই প্রশ্ন আসে যে এটার সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি উৎপন্ন হবে, বা ক্রাইসয়েডিনের সংকেত কী, বা ক্রাইসয়েডিন কীভাবে প্রস্তুত করা যায়। তো এগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ক্রাইসয়েডিন। এবং ক্রাইসয়েডিন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন প্রচুর আসে, কোশ্চেন ব্যাংক ঘাটলেই দেখবা ক্রাইসয়েডিন কী জিনিস। তো আল্লাহর হস্তে এই ক্রাইসয়েডিনটাকে একদম ঠাড়া মুখস্থ করে ফেলাবেন, ঠিক আছে? ওকে, এবার আসেন এর পরেরটা। এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, অর্থাৎ 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশনে হাইড্রোজেন, 3 নম্বর পজিশনে হাইড্রোজেন, 4 নম্বর পজিশনে নাইট্রোজেনের সাথে 2টা মিথাইল মূলক, এদিকে একটা মিথাইল মূলক, এদিকে একটা মিথাইল মূলক। তাহলে ঠিক সিমিলারলি সব জায়গাতে হাইড্রোজেন, জাস্ট এই পজিশনে গিয়ে NCH3 পাবো। এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের মিথাইল ইয়েলো। নাম হচ্ছে মিথাইল ইয়েলো। দেখো আবারও তুমি কি পাচ্ছ? ইয়েলো কালার পাচ্ছ। দেখো ইয়েলোর 3টা শেড পেয়ে গেলাম আমরা। ওকে, এরপরেরটা দেখো 1 নম্বর পজিশনে যদি SO3H থাকে, SO3H, 2 নম্বর পজিশনে হাইড্রোজেন, 3 নম্বরে হাইড্রোজেন, 4 নম্বরে আবারও নাইট্রোজেন, এইদিকে একটা মিথাইল, এইদিকে একটা মিথাইল যদি দাও তাহলে কি হবে? ঠিক আগের মতো তুমি জাস্ট লাগাই দিবা, এই জায়গাতে SO3H হবে, আর এইদিকে মিথাইল, এইদিকে মিথাইল হবে। এবং এই যৌগটার নাম কি জানো? এটার নাম হচ্ছে মিথাইল অরেঞ্জ। এটার নাম কি? মিথাইল অরেঞ্জ। আর মিথাইল অরেঞ্জ কী জিনিস ভাইয়া? আমরা সবাই জানি মিথাইল অরেঞ্জ কী জিনিস, আমাদের একটা নির্দেশক, এবং এগুলাকেই কিন্তু আমরা নির্দেশক হিসাবে ব্যবহার করি। তো এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত মিথাইল অরেঞ্জ। ওকে, এবার পরেরটাতে দেখো 1 নম্বর পজিশনে হাইড্রোজেন, 2 নম্বর পজিশনে যদি COH থাকে, অর্থাৎ এই জায়গায় COH থাকে, 3 নম্বর পজিশনে হাইড্রোজেন, আর 4 নম্বরে যদি ওই আবারও NCH3CH3, N, এইদিকে CH3, এইদিকে CH3 থাকে, তাহলে কী হবে দেখো তো? 2 নম্বর পজিশনে হয়ে যাবে COOH, বাকিটা আগের মতোই, এখানে N, এইখানে CH3, এইখানে CH3। এটার নাম কি জানো? এই কম্পাউন্ডের নাম হচ্ছে মিথাইল রেড। তোমরা মিথাইল রেডের নাম শুনছো না? এর নাম কি? এর নাম হচ্ছে মিথাইল রেড। এই মিথাইল রেড কীভাবে বলো তো? মিথাইল রেডও আমাদের কিন্তু একটা নির্দেশক। এই যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, দেখছো এগুলো আসলে কীভাবে তৈরি করে? এগুলো হচ্ছে আমাদের এই ডায়াজোকরণ এই আমাদের
কাপলিং বিক্রিয়া থেকে হচ্ছে তৈরি করে। তো এগুলোই হচ্ছে আমাদের কাপলিং বিক্রিয়ার বিখ্যাত কিছু কাপলিং বিক্রিয়া, এবং কোন কাপলিং বিক্রিয়া আমাদের কী তৈরি হয় সেটা আমরা দেখলাম। এবং এই কাপলিং বিক্রিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যেহেতু তোমরা অলরেডি এমনিতেই শর্ট সিলেবাস পড়তেছো, আর যেহেতু এই টপিকগুলো আমাদের পরীক্ষায় আসে, এগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আসে, সো এইগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তবে একটা কথা বলে রাখি, কাপলিং বিক্রিয়া সাধারণত হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট, ভার্সিটির জন্য আমাদের কাপলিং বিক্রিয়া ততটা ইম্পর্ট্যান্ট না। ওকে, তো এখন এই যে মোটামুটি তোমরা তো এগুলো জানলা, এবং প্রত্যেকটাই কিন্তু কি, এই যে কাপলিং বিক্রিয়া যে উৎপাদগুলো পাচ্ছ, উৎপাদগুলোকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ডাইজ। কি বলি বলো তো ভাইয়া? এগুলোকে আমরা বলি হচ্ছে ডাইজ বলি, ডাইজ। ওকে, তো আমি এখন তোমাদেরকে আগে একটু বুঝাই ডাইজ আর কালারের মধ্যে তফাৎ কি। মানে এই যে আমি যদি একটা পেজ নিই, একটা পেজ নিয়ে তোমাদেরকে বুঝাই ভাইয়া, ডাইজ আর কালারের মধ্যে মানে রং আর রঞ্জকের মধ্যে তফাৎ কি, রং আর রঞ্জক। দেখো একটু বোঝার ট্রাই করো, রং কি, রঞ্জক কি। রং কি জানো? রং হচ্ছে যেটা ঘষা দিলে উঠে যায়, মানে তুমি এরকম ঘষা দিলা উঠে যাবে, সেটা হচ্ছে আমাদের রং। এরা কোনো ধরনের বন্ড তৈরি করে না, এরা কারোর সাথে কোনো বন্ড তৈরি করে না, এরা জাস্ট খালি অধিশোষণের মাধ্যমে একজন আরেকজনের সাথে আটকায় থাকে। আর রঞ্জক কি? রঞ্জক হচ্ছে যেটা ঘষা দিলে উঠে না, যেটা ফাইবারের সাথে বা কোনো কিছুর সাথে বন্ধন তৈরি করে ফেলে, সেটাকে বলা হয় হচ্ছে রঞ্জক। যেমন তুমি যদি একটা জামা কাপড় ধোও, যেই জামাটা তুমি ধরো, তুমি যে টি শার্টটা পরে আছো, এই টি শার্টটাকে তুমি যদি ধোও তাহলে কি এটা থেকে রং উঠে? ধরো তুমি একটা লাল কালারের টি শার্ট পরে আছো, তাহলে এই যে তোমার লাল কালারের টি শার্টটা তুমি দেখো, এটা কি তুমি ঘষা রং উঠাইতে পারবা? এটা কি ঘষা দিলে রং উঠবে না, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের কি, রঞ্জক, এটা হচ্ছে আমাদের ডাইজ। ওকে, তো আমরা অনেকেই তোমার বাজার থেকে যখন আমরা কোনো জামা কাপড় কিনি, সেই জামা কাপড় কিনে আমরা যখন ধুইলে দেখবা রং উঠে যায়, তাই না? তার মানে সেখানে যে রংটা ব্যবহার করছে, রংটা কি বলতো? রংটা হচ্ছে ভেজাল রং। সেই জায়গাতে রং এবং রঞ্জক মিশাই দিছে, রং আর রঞ্জকের মিক্স থাকে, বুঝতে পারছো? তাহলে রং কি হয়? রং হচ্ছে তুমি যখন ধুবা রংটা উঠে যাবে, বাট রঞ্জক কি উঠবে? রঞ্জক হচ্ছে যেটা কি করে, ফ্যাব্রিকের সাথে, ফাইবারের সাথে আমরা কি করে, বন্ড তৈরি করে ফেলে, এখানে বন্ধন তৈরি হয়ে যায়। হ্যাঁ, আমাদের যে কেমিক্যাল বন্ধন আছে, সেই এখানে কেমিক্যাল বন্ধন অর্থাৎ সমযোজী বন্ধন তৈরি হয়ে যায়। তাহলে তোমরাই বলো, এই যে রঞ্জক কি তুমি ধুলে উঠবে না? ক্লিয়ার কিনা? তাহলে আই গেস রং কি আর রঞ্জক এর মধ্যে তোমরা তফাৎ বুঝতে পারছো। রঞ্জক কারা? রঞ্জক হচ্ছে আমাদের এই যে অ্যাজো কম্পাউন্ড যেগুলো দেখলা, এগুলো হচ্ছে আমাদের রঞ্জক। ক্লিয়ার? এবার আসো, এখন একটা জিনিস বুঝো, রং আর রঞ্জক তো বুঝলে, তো আমাদের এই যে অ্যাজো কম্পাউন্ডগুলো যে আছে, এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের বলতো অ্যাজো কম্পাউন্ড। তো এই অ্যাজো কম্পাউন্ডগুলো আমাদের সাধারণত কি হয়, রঙিন হয়। অ্যাজো কম্পাউন্ডগুলো কি হয় বলতো? এগুলো হচ্ছে আমাদের রঙিন হয়, এবং এগুলোকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ডাইজ। এগুলোই হচ্ছে আমাদের রঞ্জকের বাংলা হচ্ছে, ইংলিশটা হচ্ছে ডাইজ। তো এই যে ডাইজ, এই ডাইজের কতগুলো পার্ট থাকে। পার্ট কি দেখো, এখানে যে এই যে N2 আছে, এই N2টাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোফোর গ্রুপ। ওকে, এইটাকে বলি আমরা ক্রোমোফোর গ্রুপ। আর একটু দেখো, এই যে বেঞ্জিন, এই বেঞ্জিনগুলোর মধ্যে তোমরা একটু আগেই দেখছো, এখানে OH থাকতে পারে, এই জায়গায় COH থাকতে পারে, এখানে SO3H থাকতে পারে, এখানে NCH3CH3 থাকতে পারে। ওই যে 1 2 3 পজিশন দিয়ে তোমাদেরকে যেগুলো দেখাইছি আর কি আমি, তো ওই যে 1 2 3 4 পজিশনে যেগুলো থাকে, এদেরকে বলা হয় অক্সোক্রোম গ্রুপ। এগুলোকে কি বলা হয়? অক্সোক্রোম গ্রুপ। এগুলোকে বলা হয় অক্সোক্রোম গ্রুপ। তাহলে ক্রোমোফোর গ্রুপকে আর অক্সোক্রোম গ্রুপ কি বুঝো? দেখো, এই যে ক্রোমোফোর গ্রুপ, এটা হচ্ছে আমাদের কালার ইম্পার্টিং প্রপার্টিস শো করে। মানে কি? মানে এটা হচ্ছে রং হওয়ার জন্য এটাই মেন দায়ী। যোগটা যে কালারফুল, এই যোগটা কালারফুল হওয়ার মেন দায়ী থাকে হচ্ছে আমাদের ক্রোমোফোর গ্রুপ। অর্থাৎ এই জায়গায় নাইট্রোজেন, এই যে মাঝখানে N2 আসে বইলেই এই কম্পাউন্ডটা তোমার রঙিন হয়, এই কম্পাউন্ডটা তোমার কালারফুল হয়। ওকে, তাহলে এর কাজ হচ্ছে রং তৈরি করা, একটা কালার ফর্ম করা। ওকে, তার মানে N2 মানে কি, ক্রোমোফোর গ্রুপ। তাহলে ক্রোমোফোর গ্রুপের কাজ কি? কালার ইম্পার্ট করা, মানে কালার প্রডিউস করা, কালার তৈরি করা। ক্লিয়ার? আর এই অক্সোক্রোম গ্রুপের কাজ কি? অক্সোক্রোম গ্রুপের কাজ হচ্ছে কালার মডিফিকেশন করা। কি করা গাইস? কালার মডিফিকেশন করা। দেখো, তুমি দেখো এক ইয়েলো কালারের মধ্যে কতগুলো শেড আছে, সকল ইয়েলো কালার কি সেম? না। তোমরা বলো সকল রেড কালার কি সেম? না। তোমার কিন্তু দেখো সবাই রেড, বাট এদের মাঝখানে কিন্তু তোমার কি হয়, একটা একটু লাইট, একটা ডিপ, একটা মেরুনের দিকে, এভাবে আস্তে আস্তে কি শেড ডিফারেন্ট হইতে থাকে না? এই যে শেডগুলো ডিফারেন্ট হচ্ছে, এটা কার কারণে হচ্ছে গাইস? এটা হচ্ছে আমাদের এই অক্সোক্রোম গ্রুপের কারণে হচ্ছে।
অক্সোক্রোম গ্রুপ কি করে, কালারটাকে তোমার ডিফারেন্ট মানে এই শেডগুলো শেড ভেরিয়েশন ক্রিয়েট করে। আর ভাই আমাদের ক্রোমোফোর গ্রুপ কি করে, ক্রোমোফোর গ্রুপ হচ্ছে আমাদের এটার মধ্যে বেসিক কালারটা শো করে। ওকে, তো তার মানে দেখো এই যে আমাদের ইয়েলো কালার যে দেখলা, একটা দেখলা ক্রোম ইয়েলো, একটা দেখলা অ্যানিলিন ইয়েলো, একটা দেখলা মিথাইল ইয়েলো, তুমি লক্ষ্য করে দেখবা প্রত্যেকটাতেই কিন্তু এই জিনিসটা আছে, ঠিক আছে, প্রত্যেকটাতে এটা আছে। বাট এদের মাঝখানে দেখবা এই অক্সোক্রোম গ্রুপগুলো ডিফারেন্ট, অক্সোক্রোম গ্রুপগুলো ডিফারেন্ট হওয়ার কারণে আমার কি হয়েছে, কালারটা একটু একটু করে ভ্যারিয়েশন ক্রিয়েট করছে। ক্লিয়ার? তার মানে এই কারা কারা অক্সোক্রোম গ্রুপ আর কারা কারা ক্রোমোফোর গ্রুপ, এটা যদি আমাদের এমসিকিউতে আসে নিচের কোনটি ক্রোমোফোর গ্রুপ বা নিচের কোনটি অক্সোক্রোম গ্রুপ, আই গেস আমরা খুব সহজে এখন অ্যান্সার করে ফেলতে পারবো। তো আমরা এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের অনেকগুলো বিক্রিয়া দেখলাম, যে ডায়াজোনিয়াম ক্লোরাইড আমাদের কি তৈরি করে, মানে ডায়াজোনিয়াম ক্লোরাইড কী কী বিক্রিয়া দেয়, এবং ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কীভাবে হচ্ছে কাপ মানে অ্যাজো কম্পাউন্ড পাই, মানে আমাদের ডাইস পাই সেটা দেখলাম। সেখান থেকে ডাইস কি এবং হচ্ছে তোমার কালার কি সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, এবং সেখান থেকে অক্সোক্রোম গ্রুপ কি ক্রোমোফোর গ্রুপ কি এগুলো আমরা মোটামুটি দেখলাম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড শনাক্ত করে কীভাবে, বা ডায়াজোনিয়াম ক্লোরাইড শনাক্ত করে কীভাবে। আপনারা সবাই জানেন ডায়াজোনিয়াম ক্লোরাইড কীভাবে শনাক্ত করে। ডায়াজোনিয়াম ক্লোরাইড শনাক্ত করে হচ্ছে কাপলিং বিক্রিয়া দিয়ে, রাইট? তো আমরা একটা কাপলিং বিক্রিয়া দিব, কাপলিং বিক্রিয়া দিলে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড শনাক্তকরণ হয়ে যাবে। যে কোনো একটা কাপলিং বিক্রিয়া দিলেই হবে, তবে ডায়াজোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একটা তোমার কাপলিং বিক্রিয়া যে কোনোটা দিলেই হয়, বাট এইখানে একটা ইম্পর্ট্যান্ট কাপলিং বিক্রিয়া আছে। বেসিক্যালি এই বিক্রিয়াটাই ডায়াজোনিয়াম ক্লোরাইড শনাক্তকারী বিক্রিয়া হিসেবে বেশি বহুল প্রচলিত। তো যেহেতু বহুল প্রচলিত তাই এই বিক্রিয়াটা আমরা লিখতেছি, এবং এটা কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। তো ডিরেক্টলি ডায়াজোনিয়াম ক্লোরাইড শনাক্তকারী বিক্রিয়া যদি তোমাকে লিখতে বলে, তুমি আসলে যে কোনো একটা কাপলিং বিক্রিয়া লিখলেই হবে। বাট সামটাইমস আমাদের এই বিক্রিয়াটা কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয়। তো এটা দিলে কি হবে, দেখো এখানে আমাদের OH থাকে, এবং তোমরা তো জানো এখানে হাইড্রোজেন থাকে। তো এই পজিশনে যে হাইড্রোজেন আছে আর এই পজিশনে যে ক্লোরিন আছে, এরা স্টেল আকারে বের হয়ে যায়। বের হয়ে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম একটা জিনিস পাই। এখানে থাকবে বাক্স, এখানে থাকবে N2, আর দেখো এই জায়গাতে আমরা পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে OH, আর নিচে দেখো আরেকটা বেঞ্জিন বলয় আছে। ক্লিয়ার? এরকম একটা জিনিস পাচ্ছ তোমরা। তো এই যে যৌগটা, এই যৌগটার নাম কি জানো? এই যৌগটার নাম হচ্ছে অরেঞ্জ 2। এটার নাম হচ্ছে অরেঞ্জ 2, অর্থাৎ এটা আমাদের কি কালার বলো তো গাইজ? এটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালার। ওকে, এবং এইটা দেখে আমরা বুঝি এখানে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে। ক্লিয়ার? তো এই যে এই অরেঞ্জ 2 যে পাচ্ছ কিসের সাথে বিক্রিয়া দিয়ে পাচ্ছ ভাইয়া? এটার নাম হচ্ছে বিটা ন্যাপথল। দেখো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিটা ন্যাপথল। বিটা ন্যাপথল নাম কি? বিটা ন্যাপথল। তো তুমি যদি এই বিটা ন্যাপথলের বিক্রিয়া দাও, বিটা ন্যাপথলের বিক্রিয়া যদি তুমি ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে দাও, তখন তুমি এখান থেকে পাবো হচ্ছে অরেঞ্জ 2। আর এই অরেঞ্জ 2টাকেই আমরা আসলে কি হিসেবে জানি? এটাকে আমরা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইডের শনাক্তকারী বিক্রিয়া হিসেবে জানি। ক্লিয়ার কিনা? তাহলে দেখো আমাদের এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের শনাক্তকারী বিক্রিয়া কিন্তু আমরা যে কোনোটাই দিতে পারবো, যে কোনো কাপলিং বিক্রিয়া দিতে পারবো। বাট এই বিক্রিয়াটাও কিন্তু আমাদের মাঝামাঝি ডিরেক্টলি চলে আসে যে ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বিটা ন্যাপথল বিক্রিয়া করলে কি তৈরি করবে? বিটা ন্যাপথল বিক্রিয়া করলে কি তৈরি করবে? আমাদের অরেঞ্জ 2 তৈরি করে। এবং এই বিক্রিয়া দিয়ে আমরা কি করি? আমরা বেসিক্যালি এই বিক্রিয়াটা ডায়াজোনিয়াম ক্লোরাইডের শনাক্তকারী বিক্রিয়া হিসাবে বহুল প্রচলিত। ঠিক আছে? তাহলে আমরা কি ডায়াজোনিয়াম ক্লোরাইডের মোটামুটি যা ছিল তোমাদের বইতে আমরা সব কিছু নিয়ে আলোচনা করলাম, আমাদের অ্যামিনের সব কিছু নিয়ে আলোচনা করলাম। তো এটা ছিল আমাদের এই অ্যামিনের টোটাল আলোচনা। এবং অ্যামিন আমাদের ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুই জায়গাতেই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যামিন থেকে প্রচুর প্রশ্ন আসে। তা আমরা এই চ্যাপ্টারটাকে একটু ফোকাস দিয়ে পড়ব, এবং আশা করি এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিসই তোমরা বুঝতে পেরেছো।